তো আমরা কি করি, আমরা আলাদা একটা বই মেইনটেইন করি, যে বইটার উপরে আমরা লিখে দিই ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যখন আমাদের প্রতিষ্ঠানে কোনো ধারে পূর্ণ ক্রয় সংগঠিত হয় তখন আমরা জাস্ট এই বইটা ওপেন করি, এই বইয়ের মধ্যে লিখে দিই নাম লিখে তারিখ লিখে টাকাটা, তাহলে আমাদের বারবার করে ওই জাবেদাটা দেওয়া লাগে না। তার মানে নিয়মিত বেসিসে যে আমাদের লেনদেনগুলো বারবার সংগঠিত হয় সেইগুলোর জন্য আমরা আলাদা আলাদা যে বই মেইনটেইন করি সেগুলোকে বলা হয় আলাদা আলাদা এক একটা বিশেষ জাবেদা। আর যখনই আমাদের প্রতিষ্ঠানে কোনো ধারে তারপরে আছে নগদ প্রাপ্তি প্রদান জাবেদা। তুমি মনে রাখবে যে কোনো ভাবে প্রতিষ্ঠানে নগদ টাকা আসলে বসবে নগদ প্রাপ্তি জাবেদাতে। যে কোনো ভাবে প্রতিষ্ঠানে নগদ টাকা আসলে আমরা বসাই হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদাতে, আর যে কোনো ভাবে প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেলে আমরা বসাই নগদ প্রদান জাবেদাতে। মানে যে কোনো ভাবে টাকা আসলেই নগদ প্রাপ্তি জাবেদা, যে কোনো ভাবে টাকা চলে গেলে নগদ প্রদান জাবেদা। একটা জিনিস এখানে খেয়াল করো, প্রথমে যখন ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার কথা বলেছিলাম আমি কিন্তু তখন বলেছিলাম যে ওখানে শুধু ধারে পণ্য ক্রয় বিক্রয় হলে আসে, কিন্তু নগদ প্রাপ্তি প্রদান জাবেদাতে কিন্তু আমরা কোনো পণ্য বা সম্পদ এরকম কিছু আলাদা করে মেনশন করি নাই। যে কোনো ভাবে প্রতিষ্ঠানে টাকা আসলে নগদ প্রাপ্তি জাবেদা, যে কোনো ভাবে প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেলে নগদ প্রদান জাবেদা। ওকে, আর দুইটা আছে, একটা হচ্ছে প্রাপ্য বিল জাবেদা। প্রথম কথা হচ্ছে প্রাপ্য বিল আর প্রাপ্য হিসাবে পার্থক্য কি। দেখো আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যাদেরকে মুখের কথায় আমরা টাকা ধার দিয়ে দেই, আবার আমাদের কিছু বন্ধু আছে যারা আমাদের কাছ থেকে টাকা ধার নিলে আর ফেরত দেওয়ার কথা মনে থাকে না তাদের, যে আমার কাছ থেকে টাকা নিয়ে সে একদম হারিয়ে যায়। এদেরকে আমি বলি যে ভাই তোমাকে আমি মুখের কথায় টাকা ধার দিব না, তুমি যদি টাকা ধার নিতে চাও আমাকে লিখে দাও যে আমি তোমার কাছ থেকে এত টাকা নিয়েছি, এতদিন পরে আমি তোমাকে ফেরত দিব। এই যে দেনাদার হিসাবে যে লিখিত রূপটা এইটাকে আমরা বলি হচ্ছে প্রাপ্য বিল। সো মনে রাখবো যে যখন আমাদের এরকম কোনো গ্রাহক বা দেনাদারের কাছ থেকে আমরা কোনো বিলে স্বীকৃতি পাই, ব্যবসায়ের জগতে তো সবাই আমাদের কাছে অপরিচিত নতুন, সো যদি আমরা কারো কাছ থেকে বিলে স্বীকৃতি পাই তখন আমরা লিপিবদ্ধ করি প্রাপ্য বিল বইতে। আর আমরা যদি কাউকে স্বীকৃতি প্রদান করি তখন আমরা বসাই হচ্ছে প্রদেয় বিল জাবেদা বা প্রদেয় বিল বইতে। ওকে, এই 8টা অংশ আমি ইচ্ছে করে একটু ফাস্ট বলেছি কারণ এটা আমরা সবাই জানি, বারবার বেশি বেশি বললে আর আমরা সবাই বিরক্ত হয়ে যাব। যা হোক আমি যদি সামারি করে 8টা আরেকবার বলি, ধারে পণ্য ক্রয় এটা বসবে ক্রয় জাবেদাতে, ধারে পণ্য বিক্রয় বসবে বিক্রয় জাবেদাতে, ধারে কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত জাবেদা, ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদা, যে কোনো ভাবে প্রতিষ্ঠানে নগদ টাকা আসলে নগদ প্রাপ্তি জাবেদা, যে কোনো ভাবে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেলে নগদ প্রদান জাবেদা। আর আমরা যদি কোনো গ্রাহকের কাছ থেকে বিলে স্বীকৃতি পাই তাহলে বসাবো প্রাপ্য বিল বইতে, যদি কাউকে আমরা স্বীকৃতি প্রদান করি তাহলে আমরা বসাবো প্রদেয় বিল বইতে। ওকে, এই 8টা হচ্ছে বিশেষ জাবেদা আমরা অ্যানালাইসিস করলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যখন বলেছিলাম যে ধারে কৃত পণ্য ফেরত তখন অ্যান্সার বললাম কি ক্রয় ফেরত জাবেদা, কিন্তু আমি যদি বলি নগদে কৃত পণ্য ফেরত তখন কোথায় বসবে একটু চিন্তা করো, নগদে কৃত পণ্য ফেরত কোথায় বসে। নগদে কৃত পণ্য যদি ফেরত দেয়া হয় তাহলে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে প্রতিষ্ঠানে নগদ টাকা আসে। ইনিশিয়ালি আমরা চিন্তা করতেছি যে ভাইয়া নগদে কৃত পণ্য তো ফেরত দেওয়া যায় না, কিন্তু থিওরিটিক্যালি নগদে কৃত পণ্য ফেরত দেওয়া যায় এবং এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেও, সেটা আমি দেখাবো একটু পরে ইনশাল্লাহ। তো এখন চিন্তা করে দেখো, ধরো আমি একটা দোকান থেকে 100 টাকা দিয়ে এই মার্কারটা কিনেছি, যদি কোনো কারণে মার্কারটা নষ্ট হয় আমি তো দোকানদারকে মার্কারটা ফেরত দিব। এখন দোকানদারকে মার্কারটা ফেরত দিয়ে কি আমি দোকানদারকে মাফ করে দিয়ে আসবো না ওর কাছ থেকে 100 টাকা নিয়ে আসবো? আমি কিন্তু ওর কাছ থেকে 100 টাকা নিয়ে আসবো। সো যে কোনো ভাবে নগদ টাকা আসলে আমরা জানি সেগুলো বসে হচ্ছে নগদ
প্রাপ্তি জাবেদাতে। সো যদি আমাদেরকে প্রশ্ন করা হয় নগদে কৃতপণ্য ফেরত, এটা কোথায় বসবে? আমরা অ্যান্সার করব নগদ প্রাপ্তি জাবেদা। এটার উল্টাও আমরা চিন্তা করে রাখি, যদি নগদে বিকৃত পণ্য ফেরত আসে তবে কোথায় বসবে? যদি নগদে বিকৃত পণ্য ফেরত আসে, তুমি উল্টা করে চিন্তা করে দেখো, 100 টাকার একটা মার্কার আমার একজন কাস্টমার আমাকে ফেরত দিয়েছে, সে তো আমাকে মাফ করে দিবেন, আমার কাছ থেকে 100 টাকা নিয়ে যাবে, তার মানে প্রতিষ্ঠান থেকে 100 টাকা চলে যাবে। তো তখন আমরা বলবো হচ্ছে নগদ প্রদান জাবেদা। এই দুইটা কথা আমরা একটু খাতায় লিখে রাখি, কারণ এখানে যেগুলো অ্যানালিসিস করা হয়েছে ওই 8টা আসলে আমরা পারবো, কিন্তু এই 2টা আসলে আমরা হয়তো ভুলে যেতে পারি। সবাই খাতার মধ্যে লিখো প্রথমে, নগদে কৃত পণ্য ফেরত দিলে, নগদে কৃত পণ্য ফেরত দিলে নগদ প্রাপ্তি জাবেদা। সবাই খাতায় লেখার চেষ্টা করো, নগদে কৃত পণ্য ফেরত দিলে নগদ প্রাপ্তি জাবেদা। নগদে কৃত পণ্য ফেরত দিলে নগদ প্রাপ্তি জাবেদা। তার নিচে লেখো, নগদে বিকৃত পণ্য ফেরত আসলে, নগদে বিকৃত পণ্য ফেরত আসলে নগদ প্রদান জাবেদা। নগদে বিকৃত পণ্য ফেরত আসলে নগদ প্রদান জাবেদা। এই দুইটা কথা আমরা একটু ভালো করে মনে রাখবো, ইনশাল্লাহ আমাদের কিন্তু মুখস্থ করা লাগবে না, একটু চিন্তা করলে আমরা বের করতে পারবো যে একটা প্রোডাক্ট আমি নগদে বিক্রয় করেছিলাম, এখন ফেরত এসেছে, তাহলে আমার নগদ টাকা চলে যাবে। সো নগদে বিকৃত পণ্য ফেরত আসলে নগদ প্রদান জাবেদা, আর নগদে কৃত পণ্য ফেরত দিলে নগদ প্রাপ্তি জাবেদাতে বসবে। দ্যাটস ইট। এখন কথা হচ্ছে ভাইয়া প্রধান বিশেষ জাবেদা কয়টা? বিশেষ জাবেদা কয়টা হবে তার আসলে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, তবে প্রধান বিশেষ জাবেদা হচ্ছে 4টা। প্রধান বিশেষ জাবেদা 4টা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই কথা লেকচার শিটে লেখা আছে, সো এটা লেখার দরকার নাই, যেগুলো লেখা থাকবে না আমি বলে দিব সেগুলো লিখবো আমরা। প্রধান বিশেষ জাবেদা হচ্ছে 4টা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। ওকে, তো যে কোনো একটা লেনদেন যখন প্রতিষ্ঠানে সংগঠিত হয় তখন আমরা প্রথমেই চেষ্টা করি লেনদেনটাকে কোনো না কোনো বিশেষ জাবেদাতে বসানোর, কিন্তু যখন অনেক চেষ্টা করেও আমরা কোনো বিশেষ জাবেদাতে বসাতে পারি না তখন আমরা ওই লেনদেনটাকে লিপিবদ্ধ করি সাধারণ জাবেদাতে। তার মানে একটা ট্রানজেকশন হয়েছে, ধরো আমি বললাম ধারে সম্পদ ক্রয়, ধারে সম্পদ ক্রয়। দেখো আমি যদি চিন্তা করে দেখি আমি কিন্তু কোনো বিশেষ জাবেদাতে বসাতে পারি না, কারণ একটা ছিল ক্রয় জাবেদা, ওখানে আমি বলেছিলাম শুধু ধারে পণ্য ক্রয় হলে বসে। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমরা কোনো বিশেষ জাবেদাতে ধারে সম্পদ ক্রয় বসাতে পারছি না, দ্যাটস ওয়াই এই লেনদেনটা বসবে হচ্ছে সাধারণ জাবেদাতে। তাহলে আমরা বলতে পারি যেই লেনদেনগুলা কোনো বিশেষ জাবেদাতে বসে না, শুধু ওই লেনদেনগুলাই বসে হচ্ছে সাধারণ জাবেদাতে, যেমন ধারে সম্পদ ক্রয় বা ধারে সম্পদ বিক্রয়, এরকম আর কি। যাই হোক, দেখি এরপরে আমরা যেই কথাগুলো এক্সপ্লেইন করলাম এগুলো এখানে বলা আছে, আর নিচে বলা আছে প্রশ্নে যদি স্পষ্ট উল্লেখ না থাকে তবে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদাকে বিশেষ জাবেদা হিসেবে ধরে নিতে হবে। আচ্ছা, এটা আমি বলেছি। আর পরের লাইনে যে বলা আছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা আমেরিকান অ্যাকাউন্টিং এ করা হয়, ব্রিটিশ অ্যাকাউন্টিং এ এদের পরিবর্তে নগদান বই করা হয়। আমেরিকান ব্রিটিশ এত কঠিন কঠিন কথা আমাদের মনে রাখার দরকার নাই, আমরা সহজভাবে মনে রাখি যে কোনো একটা সোর্স থেকে আমরা নগদ টাকা পেয়েছি বা কাউকে নগদ টাকা দিয়েছি, তখন আমাদের অ্যান্সারটা হয় নগদ প্রাপ্তি জাবেদা অথবা নগদ প্রদান জাবেদা। যদি কোনো প্রশ্নের অপশনের মধ্যে নগদ প্রাপ্তি প্রদান জাবেদা দেওয়া না থাকে তখন আমরা অ্যান্সার করব নগদান বই। সহজ কথা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি আমরা যে ধরো তোমাকে বলা হলো যে দেনাদার রহিমের কাছ থেকে নগদ 10,000 টাকা পাওয়া গেল। দেনাদার রহিমের কাছ থেকে নগদ 10,000 টাকা যদি আদায় করা হয় তাহলে এটা কোথায় বসে? নগদ প্রাপ্তি জাবেদাতে। কিন্তু কোনো অপশনে যদি নগদ প্রাপ্তি জাবেদা না দেওয়া থাকে, ইন দ্যাট কেস ব্যাকআপ হিসাবে আমরা অ্যান্সার করব নগদান বই। এই কথাটাই ওখানে বলা আছে। যাই হোক,
তো এখন আমরা জাবেদার এমসিকিউ গুলো দেখার আগে জাবেদা থেকে বেশ কয়েকটা কথা আমাদের একটু মাথায় রাখা দরকার, কারণ জাবেদার প্রশ্নগুলো খুবই সহজ আসে, আমরা সবাই পারি, কিন্তু একটু কনফিউজিং কয়েকটা অপশন থাকে। এইগুলো আমরা আগে একটু মাথায় রেখে দেন জাবেদার প্রশ্নগুলো সলভ করতে যাব। প্রথম কথা, জাবেদাতে তোমার 2-3টা রাইট অ্যান্সার থাকতে পারে। যদি 2টা বা তারও বেশি রাইট অ্যান্সার থাকে, ইন দ্যাট কেস আমরা মনে রাখবো যেটা বেশি ক্লোজ অ্যান্সার বা মোর অ্যাপ্রোপ্রিয়েট ওটাকে আমরা অ্যান্সার নেওয়ার চেষ্টা করব। যেমন যদি কোনো প্রশ্নে বলা থাকে হাসানের নিকট হতে ঋণ গ্রহণ, ধরো একটা প্রশ্ন এসেছে হাসানের নিকট হতে ঋণ গ্রহণ এত টাকা, একটা অপশনে বলা আছে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, আর একটা অপশনে বলা আছে নগদান হিসাব ডেবিট, হাসানের ঋণ হিসাব ক্রেডিট। ইন দ্যাট কেস আমরা যে অপশনটাতে বলা আছে নগদান হিসাব ডেবিট, হাসানের ঋণ হিসাব ক্রেডিট, এই অপশনটাকে রাইট অ্যান্সার বলবো। কারণ কি, যখন আমি বলি যে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, আমি বুঝতে পারি যে আমার প্রতিষ্ঠানে ঋণ নামক একটা দায় আছে, কিন্তু আমি কিন্তু স্পেসিফিক ভাবে বুঝতে পারি না যে আমার এই দায়টা কার কাছে। কিন্তু যখন আমি বলি যে হাসানের ঋণ হিসাব ক্রেডিট, আমি কিন্তু আরো ক্লোজলি বুঝতে পারি যে আমার প্রতিষ্ঠানে একটা দায় আছে এবং আমি দায়বদ্ধ হাসানের কাছে। দ্যাটস ওয়াই এই টাইপের প্রশ্নে আমরা নামযুক্ত অপশনটাকে অ্যাপ্রোপ্রিয়েট বলবো। যদি এত সুন্দর করে বলা নাও থাকে যে লাইক নগদান ডেবিট, হাসানের ঋণ হিসাব ক্রেডিট, কিন্তু বলা আছে নগদান ডেবিট, হাসান হিসাব ক্রেডিট, স্টিল আমরা নগদান হিসাব ডেবিট, হাসান হিসাব ক্রেডিট এইটাকে রাইট অ্যান্সার বলবো। সবসময় মনে রাখবো আমরা নামযুক্ত অ্যান্সারটা আগে পছন্দ করব, কারণ এর মাধ্যমে আমি বুঝতে পারি যে আমার দায়টা কার কাছে আছে। ওকে, একটা কথা গেল। এরপরে ধরো বলা আছে বিক্রেতা রহিমের কাছ থেকে 10,000 টাকার আসবাবপত্র ক্রয়, বিক্রেতা রহিমের কাছ থেকে 10,000 টাকার আসবাবপত্র ক্রয়, একটা অপশনে বলা আছে আসবাবপত্র ডেবিট, পাওনাদার ক্রেডিট, আর একটা অপশনে বলা আছে আসবাবপত্র হিসাব ডেবিট আর বিক্রেতা রহিম হিসাব ক্রেডিট। ইন দ্যাট কেস আমরা অ্যান্সার নিব বিক্রেতা রহিম হিসাব ক্রেডিট। কারণ আমি যদি বললাম যখন নামটা বলা থাকে, বিক্রেতার কথা বলা আছে, তখন বুঝতে পারি যে আমার একটা দায় আছে এবং আমার দায়টা বিক্রেতার কাছে। তো যে কোনো জাবেদার প্রশ্নে যদি কোনো নামযুক্ত অপশন থাকে আমরা সেটাকে আগে পছন্দ করব। তারপর মাঝে মধ্যে তোমাকে অনেকগুলো তথ্য দিবে, যে লাইক একটা প্রতিষ্ঠানের নগদে বিক্রয় এত টাকা, ধারে বিক্রয় এত টাকা, বিক্রয় ফেরত এত টাকা, দেনাদারের কাছ থেকে আদায় করেছে এত টাকা, অনাদায়ী হয়েছে এত টাকা, এরকম অনেকগুলো প্রশ্ন দিয়ে তোমার মাথাকে একটু কনফিউজড করে দিয়ে তারপরে প্রশ্ন করবে বিক্রয় বইতে কত টাকা বসবে। বিক্রয় বইতে কত টাকা বসবে বললে আমরা শুধু মনে রাখবো বিক্রয় বইতে বসে কি, ধারে পণ্য বিক্রয়। তো আমরা দেখবো শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় আছে কত টাকা, ওটাকেই আমরা অ্যান্সার বলবো। বিক্রয় বইতে কত টাকা বসবে যদি এরকম প্রশ্ন করা হয়, আমরা দেখবো হচ্ছে ধারে পণ্য বিক্রয় কত টাকা, আমরা ওটাকেই উত্তর করে দিব। ঠিক আছে, আর অন্যগুলাকে আমরা যোগ বিয়োগ করবো না, কারণ অন্যগুলা যোগ বিয়োগ করার জায়গা আসলে জাবেদা বই না। তো যদি আমাদেরকে এরকম প্রশ্ন করে অনেকগুলো তথ্য দিয়ে বিক্রয় বইতে কত টাকা বসবে, আমরা অ্যান্সার করব শুধুমাত্র ধারে বিক্রয়টা। হোয়াটএভার, এতটুকু কথা যদি আমাদের মাথায় থাকে আমরা জাবেদার এমসিকিউ গুলো দেখতে পারবো, সমস্যা নাই। আমরা জাবেদা প্রশ্নগুলো দেখব। এখানে দেখো ডেবিট নোট ক্রেডিট নোট আছে, এটা এত বেশি দরকার নাই, জাস্ট মনে রাখো ডেবিট নোট দেখে আমরা ক্রয় ফেরত জাবেদা করি, ক্রেডিট নোট দেখে হচ্ছে বিক্রয় ফেরত। আর এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভ্যাট সংক্রান্ত আলোচনা, এটা আমি তোমাকে পড়াবো, তবে আগে জাবেদার এমসিকিউ গুলো দেখে তারপরে পড়াবো। আচ্ছা, সবাই একটু দেখো তো জাবেদার 1 নাম্বার প্রশ্নটাকে। জাবেদার 1 নাম্বার প্রশ্নটা দেখে তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা বলো। কমেন্ট সেকশনে অ্যান্সারটা বললে সুবিধা হবে কি, আমরা সবাই একটু পড়তে পারবো, নাহলে মুখে বললে একজন ঠাস করে বলে দিলে আর অন্য কেউ বলতে পারবে না। আমি তোমাদেরকে বুঝাই দিব, তারপরে অবশ্যই তোমাদেরকে বলার সুযোগ দিব কি কি বুঝতে পারো নাই সেগুলো এক্সপ্লেন করব। আর এখন তোমরা হচ্ছে কমেন্টে অ্যান্সার দিবে, তাহলে মোটামুটি সবাই আমরা একটু পড়ার সময় পাবো অ্যাটলিস্ট। আচ্ছা, 1 নাম্বার প্রশ্নটা পড়ে যারা আমরা দ্রুত অ্যান্সার করতে পারি আমরা একটু কমেন্টে অ্যান্সারটা বলে দিই, লাইক এবিসিডি এরকম। হ্যাঁ, আমরা অনেকেই রাইট অ্যান্সার দিয়েছি, ভেরি গুড, তোমাদের তো ব্রেন খুবই ভালো, শার্প। আমরা অনেকেই রাইট অ্যান্সার দিয়েছি। দেখো এখানে বলা আছে হাসানের নিকট থেকে ঋণ গ্রহণের জাবেদা কি,
হাসানের নিকট হতে ঋণ গ্রহণের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট জাবেদা হচ্ছে তোমার নগদান হিসাব ডেবিট, হাসানের ঋণ হিসাব ক্রেডিট। দ্যাটস মিন 5 নাম্বারটা হতে পারতো, কিন্তু 5 নাম্বারটা হবে না, কারণ এখানে ডেবিট ক্রেডিট এলোমেলো করা আছে। ডেবিটকে বলা আছে ক্রেডিট, ক্রেডিটকে বলা আছে ডেবিট, তার মানে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এখন আমার কাছে দুইটা রাইট অ্যান্সার, হয় বি নাম্বারটা না হয় ডি নাম্বারটা। বি নাম্বারটা বললে ওই যে বললাম আমি বুঝতে পারি যে আমার দায় আছে, কিন্তু আমি বুঝতে পারি না যে আমার দায়টা কার কাছে। সো অ্যাডমিশন টেস্টে এরকম প্রশ্ন আসলে আমরা সবসময় নামযুক্ত অপশনটা অ্যান্সার করার চেষ্টা করব। ইন দ্যাট কেস আমরা বুঝতে পারি যে আমার ধরো নগদান হিসাব ডেবিট, হাসান হিসাব ক্রেডিট, তার মানে একটা দায় আছে এবং দায়টা হচ্ছে হাসানের কাছে। দ্যাটস ওয়াই এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ওকে, 2 নাম্বারটা অ্যান্সার করো, 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা আমরা যারা অ্যান্সার করতেছি, মজার ব্যাপার হচ্ছে তারা আমরা ভুল অ্যান্সার করতেছি। আচ্ছা, দেখো 2 নাম্বারে কি বলা আছে। 2 নাম্বারে বলা আছে হচ্ছে, একজন রাইট অ্যান্সার বলেছি আমরা অবশ্য। আচ্ছা, 2 নাম্বারে দেখি কি আছে। শরীফ 50,000 টাকার আসবাবপত্র বাকিতে ক্রয় করলো, সংশ্লিষ্ট হিসাবদ্বয় হবে। 50,000 টাকার আসবাবপত্র যদি বাকিতে ক্রয় করা হয়, তখন জাবেদা কি হয়? আমি বলেছিলাম একটা অপশন হতে পারে তোমার আসবাবপত্র হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আর একটা হতে পারে আসবাবপত্র হিসাব ডেবিট আর বিক্রেতা অমুক হিসাব বা তমুক হিসাব ক্রেডিট। কিন্তু এখানে আমাকে অত সুন্দর করে বিক্রেতার নাম বলে দেয় নাই, কিন্তু একটা অপশনে বলা আছে আসবাবপত্র হিসাব ডেবিট, বিক্রেতা হিসাব ক্রেডিট। দেখো, এইটা কিন্তু তুলনামূলক বেশি স্পেসিফিক, হয়তো অত সুন্দর করে নাম বলে দেয় নাই যে বিক্রেতা অমুক হিসাব বা তমুক হিসাব ক্রেডিট, কিন্তু আমার পাওনাদার যতটা জেনারেলাইজড, তার থেকে তুলনামূলক বেশি স্পেসিফিক হচ্ছে বিক্রেতা হিসাব ক্রেডিট। যে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট, বিক্রেতা হিসাব ক্রেডিট। এখানে আমি বুঝতে পারতেছি যে আমার দায়টা হচ্ছে ওই বিক্রেতার কাছে। সুতরাং এটা যেহেতু বেশি ক্লোজ, এইটাকে আমি রাইট অ্যান্সার নিয়েছি, যে আসবাবপত্র ডেবিট, বিক্রেতা হিসাব ক্রেডিট। কারণ এখানে আমি পাওনাদারের থেকেও আরো ক্লোজ ভাবে বুঝতে পারবো যে আমার দায়টা কার কাছে আছে, বিক্রেতার কাছে দায়টা। ওকে, 3 নাম্বারটা রাইট অ্যান্সার বলো, 3 নাম্বারটা নর্মাল প্রশ্ন। দেখো 3 নাম্বারটা ছিল মেশিনের সংস্থাপনের জন্য বা মেশিন স্থাপনের জন্য 20,000 টাকা মজুরি খরচ হয়, যার জন্য ডেবিট করতে হবে। মেশিন স্থাপনের জন্য যদি 20,000 টাকা মজুরি খরচ হয়, এর জন্য ডেবিট করতে হয় কাকে? এটা আমরা সবাই জানি যে মেশিনের সংস্থাপন ব্যয়, আনায়নের খরচ বা এই সংক্রান্ত যত প্রত্যক্ষ খরচ আছে সবকিছুর জন্য আমরা কাকে ডেবিট করি? যন্ত্রপাতি হিসাবকে। মেশিনের সংস্থাপন ব্যয়, আনায়ন খরচ বা এই টাইপের যত সংস্থাপনের জন্য প্রত্যক্ষ খরচ আছে সবগুলোর জন্য আমরা যন্ত্রপাতি হিসাবকেই ডেবিট করি। ওকে, আচ্ছা 4 নাম্বারটা কি হবে বলো? নাম্বার 4, গ্রাহকের কাছ থেকে বিলের স্বীকৃতি পাওয়া গেলে কোথায় বসাই আমরা? জি, তোমাদের সবার রাইট অ্যান্সারই হয়েছে, ভেরি গুড, এই তো ভালোই তো পারো। গ্রাহকের নিকট হতে বিলের স্বীকৃতি পেলে আমরা বসাই হচ্ছে প্রাপ্য বিল বইতে। আর যদি আমরা কাউকে স্বীকৃতি প্রদান করতাম, তখন হচ্ছে প্রদেয় বিল। তো যদি স্বীকৃতি পাওয়া যায় তাহলে বসাই হচ্ছে আমরা প্রাপ্য বিল বইতে। ওকে, আর তোমার টাইমে যদি আসে কাউকে স্বীকৃতি প্রদান করেছি তাহলে কি হবে? দ্যাট কেস অ্যান্সার হতো প্রদেয় বিল। ওকে, 5 নাম্বার প্রশ্নটা একটু ভালো করে পড়ো সবাই। 5 নাম্বার প্রশ্নে হচ্ছে একটা জাবেদা দেয়া আছে, আমাকে আইডেন্টিফাই করতে হবে সংশ্লিষ্ট লেনদেনটা। তুমি জাবেদাটা পড়ে প্রত্যেকটা লেনদেন পড়ো, তাহলে রাইট অ্যান্সারটা বুঝতে পারবে।
ওকে, গুড। তোমরা তো মাশাআল্লাহ খুবই ভালো স্টুডেন্ট। এখানে তোমরা যারা অ্যান্সার বলেছো 5 নম্বরের সবার উত্তরই রাইট হয়েছে। আমি 5 নাম্বারটা এক্সপ্লেন করে দেই, যদি কেউ না বুঝে থাকে আমরা খেয়াল করি। এখানে হচ্ছে একটা জাবেদা দেয়া আছে, জাবেদাটা হচ্ছে তোমার নগদান হিসাব ডেবিট, প্রাপ্য নোট হিসাব ডেবিট, জমি হিসাব ক্রেডিট। এরপরে বলা আছে 60,000 টাকা জমি ক্রয়ের সাথে সম্পর্কিত। 60,000 টাকা মূল্যের যদি একটা জমি আমরা ক্রয় করি, সেক্ষেত্রে দেখা যায় জমি হিসাব ডেবিট হয়, কিন্তু আমার প্রশ্নে বলা আছে জমি হিসাব ক্রেডিট, তার মানে এটা আমাদের রাইট অ্যান্সার হতে পারবে না। বি নাম্বারে আছে 12,000 টাকা নগদ প্রদানের সাথে সম্পর্কিত। আমরা যদি 12,000 টাকা নগদ প্রদান করি, সেক্ষেত্রে আমাদের জাবেদা কি হয়? নগদান হিসাব ক্রেডিট, কিন্তু প্রশ্নে বলা আছে নগদান হিসাব ডেবিট, তার মানে এটাও রাইট অ্যান্সার হতে পারবে না। সি নাম্বারে বলা আছে 60,000 টাকা মূল্যের জমি বিক্রয়ের সাথে সম্পর্কিত। 60,000 টাকা মূল্যের যদি একটা জমি আমরা বিক্রয় করি, তখন আমাদের জমি হিসাব হয় ক্রেডিট। প্রশ্নেও বলা আছে জমি হিসাব ক্রেডিট, দ্যাটস ওয়াই আমরা এটাকে রাইট অ্যান্সার বলেছি যে 60,000 টাকা মূল্যের জমি বিক্রয়ের সাথে সম্পর্কিত। আর ডি নাম্বারটা একটু টেস্ট করে দেখি। মোট সম্পত্তি 12,000 টাকা বৃদ্ধি করেছে। দেখো, তুমি যদি 2 নাম্বার লেকচারটা খুব ভালো করে বুঝে আসো, তুমি জানো যে এখানে নগদ নামে 12,000 টাকার সম্পদ বেড়েছে, প্রাপ্য নোট নামে 48,000 টাকার সম্পদ বেড়েছে, তার মানে মোট সম্পদ বেড়েছে হচ্ছে 60,000 টাকা। নগদ এবং প্রাপ্য নোট নামে মোট সম্পদ বেড়েছে 60,000 টাকা। আবার জমি হিসাব ক্রেডিট হওয়ার মাধ্যমে জমি নামে একটা সম্পদ কমে গিয়েছে 60,000 টাকা। তাহলে কিন্তু আলটিমেটলি মোট সম্পদ বাড়েও নাই, কমেও নাই। কিন্তু প্রশ্নে বলা আছে মোট সম্পদ 10,000 টাকা বৃদ্ধি করেছে, তার মানে এটা হচ্ছে মিথ্যা কথা। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। আচ্ছা, তারপরে 6 নাম্বারটা একটু পড়ে দেখো তো কোনটা হবে। নাম্বার 6, নম্বরে বলা আছে হচ্ছে নিচের কোন বক্তব্যটি জাবেদার জন্য খাটে না বা মিথ্যা। জাবেদার জন্য খাটে না বা মিথ্যা কথা কোনটা? প্রশ্নের প্রথমে বলা আছে ইহা মূল এন্ট্রির বই নয়, কিন্তু আমি তোমাকে একদম শুরুতেই পড়াইছিলাম যে জাবেদা হচ্ছে মূল এন্ট্রির বই, কিন্তু এখানে বলা আছে মূল এন্ট্রির বই নয়, তার মানে এটা হচ্ছে মিথ্যা কথা। দ্যাটস ওয়াই এ নাম্বারটা রাইট অ্যান্সার। আর বাকিগুলাতে দেখো, এখানে যে বি নাম্বারে বলা আছে একটা কালীন রেকর্ড, কালীন কথাটা একটু ভুল ইউজ করেছে। ক্রোনোলজিক্যাল মানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে নিচে লেখা আছে যে ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে সময়ানুক্রমিক রেকর্ড। লাইক আজকে একটা লেনদেন হয়েছে, আজকে জাবেদা দিব, কালকে একটা লেনদেন হয়েছে, কালকে দিব, তারপর দিন এভাবে করে সিরিয়ালটা চলতে থাকবে। দ্যাটস ওটাকে আমরা বলি হচ্ছে ক্রোনোলজিক্যাল রেকর্ড একটা অ্যাপ্রোচ। সো এখান থেকে আমি নরমালি বুঝতে পারি যে জাবেদা হচ্ছে মূল এন্ট্রির বই, কিন্তু প্রশ্নের এখানে বলা আছে মূল এন্ট্রির বই নয়, তার মানে এটা হচ্ছে মিথ্যা কথা। আচ্ছা, 7 নাম্বারটা পড়ো তো কি হবে। হিসাব প্রক্রিয়ায় জাবেদা কোন কাজটি করে? যে হিসাব প্রক্রিয়ায় জাবেদা কোন কাজটি করে? হিসাব প্রক্রিয়ায় জাবেদা করে হচ্ছে বদ্ধকরণ, যে লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণের মধ্যে আমরা জাবেদাগুলো দেই। আর শ্রেণীবদ্ধকরণ বা সংক্ষিপ্তকরণ এগুলো হচ্ছে তোমার ধরো খতিয়ান বা রেওয়ামিল এগুলোর কাজ। যে খতিয়ানকরণের মাধ্যমে আমরা শ্রেণীকরণ করি বা সংক্ষিপ্তকরণ করি। জাবেদা কোন কাজটি করে? জাবেদা করে লিপিবদ্ধকরণ। দ্যাটস এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। আচ্ছা, 8 নাম্বারটা পড়ো। যে আমরা যারা অ্যান্সার দিয়েছি আমাদের অ্যান্সার গুলো রাইট হয়েছে। 8 নম্বরে দেখেন কি ছিল, করিম একজন সরবরাহকারীর নিকট নষ্ট পণ্য ফেরত দেয় এবং 950 টাকা গ্রহণ করে। যে দেখো, যে পণ্য ফেরত দিলে টাকা পাওয়া যায়, যারা আমরা এতদিন জানতাম যে ভাইয়া টাকা দেয় না, তো আমাদের যদি কোনো একটা প্রোডাক্ট ফেরত দেয় বলে যে একটা পাল্টাই নিয়ে যান, কিন্তু থিওরিটিক্যালি টাকাও ফেরত পাওয়া যেতে পারে। যদি একটা পণ্য ফেরত দিয়ে নগদ গ্রহণ করা হয়, তার মানে কি হবে? নগদান হিসাব ডেবিট। আর যেহেতু একটা পণ্য ফেরত দিয়েছো, তার মানে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট।
একটা পণ্য ফেরত দিয়েছে এবং 950 টাকা নগদ গ্রহণ করেছে। নগদ গ্রহণ করা হয়েছে, তার মানে নগদান হিসাব ডেবিট, আর যেহেতু ক্রয় ফেরত, তার মানে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আচ্ছা, 9 নাম্বারটা পড়ে অ্যান্সার করার চেষ্টা করো, নাম্বার 9। এটাই সেই কঠিন প্রশ্ন, সব তথ্য দেয়া আছে, তুমি দেখো ভালো করে বুঝতে পারো কিনা। দেখেন 9 নম্বরে কি বলা ছিল, 9 নম্বরে বলা ছিল 1995 সনে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিম্নলিখিত লেনদেন সমূহ সংগঠিত হয়: নগদ বিক্রয় 10 লাখ টাকা, বাকিতে বিক্রয় 24 লাখ টাকা, দেনাদারের নিকট হতে প্রাপ্ত অর্থ 8 লাখ টাকা, বিক্রয় অথবা ফেরত পদ্ধতিতে ক্রয় মূল্যের উপর 20% ধরে 2,40,000 টাকার মালামাল প্রেরণ, ক্রেতাদের নিকট হতে প্রাপ্ত ফেরত 1 লাখ টাকা, বিক্রয় বইতে কত টাকা লিপিবদ্ধ করা হবে। আমি তোমাকে বলে দিয়েছিলাম যদি এই টাইপের প্রশ্ন থাকে বিক্রয় বইতে কত টাকা বসবে, বিক্রয় বইতে বসে শুধুমাত্র ধারে বিক্রয়, বিক্রয় বইতে বসবে শুধুমাত্র ধারে বিক্রয়ের টাকাটা। এই প্রশ্ন অ্যানালাইসিস করলে আমি বুঝতে পারি ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয় সম্পর্কিত একটা কথাই বলা আছে 24 লাখ টাকা, দ্যাটস ওয়াই এটাই রাইট অ্যান্সার 24 লাখ টাকা। দেখো তোমাদের টাইমে এরকম প্রশ্ন আসবে, তোমরা প্রশ্নটা পড়ে তারপরে বলবে যে ভাইয়া ক্যালকুলেটর নাই, কিভাবে সলভ করবো এত ক্যালকুলেশন। তো এই প্রশ্ন করতে কিন্তু কোনো ক্যালকুলেশনের দরকার হবে না, আমরা শুধু দেখবো ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয় কত টাকা, ওটাই রাইট অ্যান্সার। আর বাকিগুলো কেন হয় নাই একটু দেখি আমরা। নগদ বিক্রয় যে 10 লাখ টাকা আছে, নগদ বিক্রয় কোথায় বসবে, এটা নগদ প্রাপ্তি জাবেদাতে বসবে। তারপরে দেনাদারের নিকট হতে টাকা প্রাপ্ত এত টাকা, আমি জানি এটা তোমার জাবেদা স্টেজে চিন্তা ভাবনা, দেনাদারের কাছ থেকে যদি আমি 8 লাখ টাকা পাই এটাও আমার নগদ প্রাপ্তি জাবেদাতে বসবে। আর আমাদের আয় স্বীকৃতি নীতি অনুযায়ী বিক্রয় অথবা ফেরত পদ্ধতিতে যদি কোনো পণ্য প্রেরণ করি এটাকে কোনো বিক্রয়ই বলে না। আয় স্বীকৃতি নীতি অনুযায়ী বিক্রয় অথবা ফেরত পদ্ধতিতে যদি কোনো পণ্য পাঠানো হয় সেগুলোকে আমরা কোনো বিক্রয় বলতে পারি না। আর ক্রেতাদের নিকট হতে ফেরত, এটা তো বসবে বিক্রয় ফেরত যাবেদাতে বা বিক্রয় ফেরত বইতে। তাহলে আমরা এমনিতেই বুঝতে পারি যে এখানে বিক্রয় বইতে বসার মতো একটা ইস্যুই আছে, শুধু বাকিতে বিক্রয় 24 লাখ, দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে 24 লাখ টাকা, সি নাম্বার রাইট অ্যান্সার। ওকে, 10 নাম্বারটা তো খুবই সহজ, বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় কোনটা, বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় বাকিতে বিক্রয়। আচ্ছা, তোমরা 11 নাম্বারটা অ্যান্সার করার চেষ্টা করো তো সবাই একটু ভালো করে। 11 নাম্বারটা কি হবে? নাম্বার 11, সবাই একটু ভালো করে পড়ে চিন্তা করো, পারবা, সমস্যা নাই। ওকে, আমরা যারা অ্যান্সার বলেছি আমরা অনেকেই রাইট অ্যান্সার বলেছি। যে দেখেন এখানে বলা ছিল পণ্য ক্রেতার নিকট হতে ফেরত আসে তবে সাধারণত যে লিপিবদ্ধ করে, যদি বাকিতে বিক্রিত পণ্য ক্রেতার নিকট হতে ফেরত আসে, ফার্স্ট অফ অল এটা কোথায় বসে, বাকিতে বিক্রিত পণ্য যদি ক্রেতার নিকট থেকে ফেরত আসে এটা বসে হচ্ছে বিক্রয় ফেরত জাবেদাতে। বাকিতে বিক্রিত পণ্য ক্রেতার নিকট হতে ফেরত এসেছে এটা বসবে হচ্ছে বিক্রয় ফেরত জাবেদাতে। কিন্তু বিক্রয় ফেরত জাবেদা তো কোনো অপশনে দেয়া নাই, যদি কোনো অপশনে বিক্রয় ফেরত জাবেদা দেয়া থাকতো অবশ্যই অবশ্যই বিক্রয় ফেরত জাবেদাই উত্তর হতো। কিন্তু বিক্রয় ফেরত জাবেদা যেহেতু কোনো অপশনে বলা নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি যে এই প্রতিষ্ঠান এই টাইপের জাবেদা রাখে না, তাহলে এই লেনদেন কোথায় বসবে, সাধারণ জাবেদাতে। যদি বিক্রয় ফেরত জাবেদা না থাকে তাহলে এই টাইপের লেনদেনগুলো আমরা কোথায় লিপিবদ্ধ করব, সাধারণ জাবেদাতে। দ্যাটস ওয়াই এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে সাধারণ জাবেদা। আবার বলি, যদি বিক্রয় ফেরত হয় এটা বিক্রয় ফেরত জাবেদাতেই বসার কথা, বিক্রয় ফেরত জাবেদা কোনো অপশনে থাকলে ওটাই উত্তর। বিক্রয় ফেরত জাবেদা যেহেতু কোনো অপশনে নাই, তার মানে এই ধরনের লেনদেনগুলো কোম্পানি সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করবে। দ্যাটস ইট। পরেরটা আছে হচ্ছে ভ্যাটের প্রশ্ন, ভ্যাট এখনো পড়ি নাই আমরা, পড়বো একটু পরে।
লাস্ট এখান থেকে 17 নাম্বার প্রশ্নটা একটু পড়ি সবাই। নাম্বার 17 দেখো মার্ক করা আছে বোল্ড করে। সতেরো নম্বরে কি বলা আছে? একটি ব্যবসায়ে যন্ত্রপাতি 50,000 টাকায় কেনা হলো, কার্যস্থলে আনার জন্য 1,000 টাকা বহন খরচ দেওয়া হয়েছে, বসানো খরচ 4,000 টাকা, যার মধ্যে বসানোর জন্য মজুরি খরচ 2,000 টাকা অন্তর্ভুক্ত। কত টাকা ডেবিট করে যন্ত্রপাতি হিসাব খোলা হবে? দেখো যন্ত্রপাতি কিনেছি 50,000 টাকা দিয়ে, আনায়নের খরচ 1,000 টাকা, তাহলে হলো 51,000 টাকা, বসানো খরচ 4,000 টাকা, তাহলে 50,000 যোগ 1,000 আর বসানো খরচ 4,000, তিনটা যোগ করে আমি বলবো যন্ত্রপাতি হিসাব ডেবিট করব 55,000 টাকা দিয়ে। আর পরে 2,000 টাকা অনেকে আমরা বিয়োগ করে চিন্তা করেছি, কিন্তু এর মধ্যে যে 2,000 টাকা আছে এটা আমি বিয়োগ করব না, কারণ এখানে দেখেন ক্লিয়ার করে বলা আছে, এই তথ্যটার আসলে কোনো দরকারই ছিল না, আমাদেরকে একটু কনফিউজ করে দেওয়ার জন্য অতিরিক্ত ভাবে দেয়া আছে। এই তথ্যটাই দেখো ক্লিয়ারলি বলা আছে, যার মধ্যে বসানোর জন্য মজুরি খরচ 2,000 টাকা অন্তর্ভুক্ত। বসানো খরচের মধ্যে বসানোর জন্য মজুরি খরচ অন্তর্ভুক্ত থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। তো এই তথ্যটার আসলে কোনো দরকার নাই, এই তথ্যটা দেওয়া আমাকে কনফিউজ করার জন্য। সো এখানে যেহেতু বলা আছে বসানোর জন্য মজুরি খরচ 2,000 টাকা অন্তর্ভুক্ত, দ্যাটস ওয়াই আমি বিয়োগ করি নাই। যদি এটা নর্মাল মজুরি খরচ হতো সে হলে অন্য কথা, সেক্ষেত্রে আমি হয়তো বিয়োগ করতাম। যেহেতু বলা আছে বসানোর জন্য মজুরি খরচ, তো আমি আলাদা করে এটা আর বিয়োগ করি নাই। 50,000 টাকায় কিনেছি, আনায়নের খরচ 1,000 টাকা, বসানো খরচ 4,000 টাকা, চারটা মিলিয়ে আমি একসাথে বলেছি যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করব 55,000 টাকা দিয়ে। দ্যাটস ইট। ওকে, জাবেদার প্রশ্নগুলো যদি এতটুকু পারা যায় মোটামুটি ইনশাল্লাহ আমরা পারবো। আচ্ছা, এই পর্যন্ত আমি যা পড়িয়েছি আমরা কি এখন বুঝতে পারছি না? দুই নাম্বার কোশ্চেন একটু সমস্যা আছে। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনে আমি পড়িয়েছিলাম হচ্ছে তোমার শরীফ 50,000 টাকার আসবাবপত্র বাকিতে ক্রয় করেছে। এই প্রশ্নের উত্তর তোমার আসবাবপত্র হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট বলেছো, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট দেখো যখন বলা হয় আসবাবপত্র হিসাব ডেবিট, বিক্রেতা হিসাব ক্রেডিট, তখন কিন্তু আমি তুলনামূলক বেশি স্পেসিফিক ভাবে বুঝতে পারি যে আমার একটা দায় আছে, দায়টা বিক্রেতার কাছে, এই কারণে ওরা এটা ক্যান্সার নিয়েছে, তাছাড়া কিছু না। যদি এই ই নাম্বার অপশনটা না থাকতো অবশ্যই সি নাম্বারটাই রাইট অ্যান্সার হতো। আচ্ছা ভাইয়া, বলো। নেটওয়ার্কের সমস্যার জন্য 17 নাম্বারটা শুনতে পাই না, আরেকটু বলবেন? 17 নাম্বারটায় লাস্টের লাইনটা অতিরিক্ত দেয়া আছে, বসানো খরচ 4,000, যার মধ্যে বসানোর জন্য মজুরি 2,000 অন্তর্ভুক্ত। যেহেতু বসানোর জন্য মজুরি অন্তর্ভুক্ত বলা আছে, সো 2,000 টাকা বিয়োগ করি নাই, 50,000, 1,000, 4,000 যোগ করে বলেছি অ্যান্সার হচ্ছে 55,000 টাকা। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম সবাই? ওকে, কি জাদিদ তুমি কিছু বলতে চাও? ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। আমরা এখন নেক্সট স্টেজে যাই। আমরা এখান থেকে ছোট্ট একটা কন্টেন্ট স্কিপ করে আসছিলাম, সেটা হচ্ছে তোমার ভ্যাট। ভ্যাটটা একটু গুরুত্বপূর্ণ। ভ্যাট কেমন? ভ্যাটটা হচ্ছে তোমার, সরকার হচ্ছে আমাদের জন্য একটা শাখের করাত। শাখের করাত মানে আমরা সবাই জানি যে উভয় সংকট। আর আমরা করাত দিয়ে গাছ কাটা দেখেছি না, যে এই দিক থেকে টান দিলেও গাছ কাটে, এই দিক থেকে টান দিলেও গাছ কাটে। সরকার হচ্ছে এরকম, যে আমরা টাকা ইনকাম করলেও সরকার আমাদের কাছ থেকে টাকা কেটে নেয়, টাকা খরচ করলেও সরকার আমাদের থেকে কেটে নেয়। আমাদের আয়ের উপর সরকার যে টাকাগুলো কেটে নেয় আমাদের থেকে, এইগুলোকে আমরা বলি ট্যাক্স। আর আমাদের খরচের উপর সরকার আমাদের কাছ থেকে যে টাকাগুলো কেটে নেয় সেগুলোকে আমরা বলি ভ্যাট। তো ট্যাক্স মানে হচ্ছে আয়ের উপরে আমরা যে টাকা দেই সেটা হচ্ছে ট্যাক্স, আর ব্যয়ের উপরে যে টাকাগুলো আমরা দেই সরকারকে সেটা হচ্ছে ভ্যাট। তুমি মনে করো যে তুমি একটা চাকরি করো একটা ফার্মে, 50,000 টাকা বেতন পেয়েছো। এখন তোমার 50,000 টাকা বেতন থেকে সরকার যে টাকাটা কেটে নিবে সেইটাকে আমরা বলবো হচ্ছে ট্যাক্স। আর আজকে তুমি 50,000 টাকা বেতন পেয়েছো, তোমার পকেটের অবস্থা খুবই ভালো, তুমি তোমার বান্ধবীকে নিয়ে টেক আউটে চলে গেছো। এখন টেক আউটে যাওয়ার পরে আমরা যদি 400 টাকা দিয়ে একটা বার্গার খাই, আমরা কি বিল পে করি 400 টাকা নাকি 460 টাকা? টেক আউটে গিয়ে আমরা যদি 400 টাকার একটা বার্গার খাই
আমরা কিন্তু বিল পে করি 460 টাকা। তো এই যে 400 টাকার উপরে যে অতিরিক্ত 60 টাকা আমরা প্রদান করি, এই 60 টাকার নাম হচ্ছে ভ্যাট। তাহলে একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে ভ্যাটের যে 60 টাকা এটা কে দিচ্ছে আসলে? দোকানদার দিচ্ছে নাকি তোমার আমার মতো গরিব ভোক্তারা দিচ্ছে? তাহলে ভ্যাটটা প্রদান করে হচ্ছে চূড়ান্ত ভোক্তারা। আর তোমার বা আমার কাছে মানে আমাদের মতো ভোক্তাদের কাছে ভ্যাট কি আয় নাকি ব্যয়? ভোক্তার কাছে ভ্যাট হচ্ছে খরচ। আর 3 নাম্বার হচ্ছে আমরা যে দোকানদারের কাছে ভ্যাটের টাকা রেখে এসেছি, দোকানদারের দায়িত্ব হচ্ছে এই ভ্যাটের টাকাটা সরকারকে পৌঁছিয়ে দেওয়া। দোকানদারের দায়িত্ব হচ্ছে ভ্যাটের টাকাটা সরকারকে পৌঁছে দেওয়া। দ্যাটস ওয়াই দোকানদারের কাছে ভ্যাট হচ্ছে দায়। তো 3টা প্রশ্ন বলেছি। ভোক্তার কাছে ভ্যাট হচ্ছে ব্যয়, বিক্রেতার কাছে ভ্যাট হচ্ছে দায়, যেহেতু ওর দায়িত্ব আমাদের টাকাটা সরকারকে পৌঁছে দেওয়া, তো দায়িত্ব মানে তো দায়। তো বিক্রেতার কাছে ভ্যাট হচ্ছে দায়। আর 3 নাম্বার কথা হচ্ছে ভ্যাট প্রদান করে চূড়ান্ত ভোক্তা। যদি অ্যাকাউন্টিং এ ভ্যাট থেকে কোনো প্রশ্ন আসে ইনশাল্লাহ এই 3টার মধ্যে আসবে, এর বাইরে ইনশাল্লাহ কোনো প্রশ্ন ভ্যাট থেকে অ্যাকাউন্টিং এ করবে না। হয়তো ম্যানেজমেন্টে আসতে পারে, যেমন ধরো ভ্যাট চালু হয় 1991 সালে, কিছু বলা না থাকলে ভ্যাট হচ্ছে 15%। দেখো আমি কিন্তু 400 টাকার 15% করে বলেছিলাম 460 টাকা। তো যাই হোক এগুলো অন্য সাবজেক্টে আসতে পারে, তবে অ্যাকাউন্টিং এ যদি ভ্যাট থেকে প্রশ্ন আসে আই হোপ এই 3টার মধ্যে একটা আসবে। ভ্যাট প্রদান করে হচ্ছে চূড়ান্ত ভোক্তা, বিক্রেতার কাছে ভ্যাট হচ্ছে দায়, ভোক্তার কাছে ভ্যাট হচ্ছে খরচ। দ্যাটস ইট। দেখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবৎকালে 2টা প্রশ্ন এসেছে, সেই 2টা পারি কিনা। আচ্ছা ভাই 3 নাম্বারটা আবার বলবেন কি? 3 নাম্বারটা আবার বলবেন কি? 3 নাম্বারে কি বলেছিলাম? 3 নাম্বারটা ছিল বিক্রেতার কাছে ভ্যাট হচ্ছে দায়, ভোক্তার কাছে ভ্যাট হচ্ছে খরচ। আর আরেকটা প্রশ্ন বলেছিলাম কি, ভ্যাট কে প্রদান করে? ভ্যাট প্রদান করে হচ্ছে ভোক্তারা, চূড়ান্ত ভোক্তা। আচ্ছা দেখো তো 11 নাম্বার প্রশ্নটা তো হয়েছে, 12 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে তাইলে? নাম্বার 12। 12 নাম্বার প্রশ্ন কিন্তু আমরা পড়ার সাথে এখন পারা উচিত বা পারতেছি, সমস্যা নাই। যেখানে বলা আছে বিক্রয়কারীর কাছে ভ্যাট হচ্ছে, বিক্রয়কারীর কাছে ভ্যাট কি? বিক্রয়কারীর কাছে ভ্যাট হচ্ছে দায়, আমরা জানি সবাই। 14 নাম্বারটা পড়ি সবাই, নাম্বার 14। 14 নাম্বার পড়ার সময় আমি একটু বলে দেই মূসক মানে কি। মূসক হচ্ছে, দেখো যে প্রথম কথা আমি বলেছিলাম ভ্যাট, ভ্যাটের ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাকে বাংলা করলে দাঁড়ায় মূল্য সংযোজন কর। এই মূল্য সংযোজন করকে আবার প্রথম বর্ণগুলো নিয়ে ওরা বলেছে মূসক। মূসক মানেই হচ্ছে ভ্যাট। বিক্রয়ের উপর মূসক মানে বিক্রয়কারীর কাছে ভ্যাট কি, এই ধরনের। তাহলে 14 নাম্বার কি হবে? তাহলে আমরা বুঝতে পারি যে 14 নাম্বারে যদি মূসক মানে ভ্যাট হয়, তাহলে বিক্রয়ের উপর ভ্যাট মানে বিক্রয়কারীর কাছে ভ্যাট কি? বিক্রয়কারীর কাছে ভ্যাট হচ্ছে দায়। তাহলে আমাদের জন্য ওই 3টা প্রশ্ন পারলেই সব প্রশ্ন হয়ে যাচ্ছে। এই 2টা প্রশ্নই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, যে বিক্রয়কারীর কাছে ভ্যাট হচ্ছে দায়, ভোক্তার কাছে ভ্যাট হচ্ছে খরচ, আর ভ্যাট দেয় হচ্ছে চূড়ান্ত ভোক্তা। যাই হোক এই প্রশ্ন আমাদের মুখস্থ করা লাগে না, আমরা এমনিতেই মনে রাখতে পারি। ওকে, আমরা এখন দেখবো হচ্ছে অ্যাডমিশন টেস্টের সব থেকে বড় সিলেবাস নগদান বই। নগদান বইকে আসলে বড় সিলেবাস বলছি এমনি মজা করে, বড় সিলেবাস না। এখানে যে 2টা লাইন বলা আছে নগদান বই থেকে, শুধু আমাদের এতটুকু পারলেই হবে। নগদান বই থেকে এর বাইরে আমাদের কিছু লাগবে না। আচ্ছা মূসকটা কি খেয়াল করলাম না। মূসক হচ্ছে মূল্য সংযোজন কর, মানে ভ্যাটের বাংলা। মূল্য সংযোজন কর বা ভ্যাটের বাংলা। নগদান বই আমরা এসএসসি বা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই, তারপর আছে খুচরা নগদান বই, এরকম অনেক কিছু পড়ে এসেছি। আমাদের অ্যাডমিশন টেস্টে পরীক্ষাতে নরমালি প্রশ্ন করা হয় খুচরা নগদান বই থেকে, এবং খুবই সীমিত পরিসর অল্প 2-3টা প্রশ্ন আছে যেগুলো ঘুরে ফিরে আসে। এগুলো আমি তোমাদের একটু মুখস্থ করিয়ে দিব। মুখস্থ করিয়ে দিব বলতে গল্পের মাধ্যমে বুঝাই দিব। দেখো খুচরা নগদান বই আমরা কেন মেনটেন করি? বড় বড় প্রতিষ্ঠানে ধরো যে প্রধান ক্যাশিয়ার থাকে তার তো অনেক ব্যস্ততা থাকে, সে একটা খুচরা ক্যাশিয়ার নিয়োগ করে, যে খুচরা ক্যাশিয়ারের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের যে ছোট ছোট খরচগুলো আছে সেইগুলো পরিচালনা করা। যেমন ধরো ডাকুতার, আপ্যায়ন খরচ, উপযোগ খরচ, এরকম যে ছোট খরচগুলো আছে এই ছোট খরচগুলো পরিচালন করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা খুচরা ক্যাশিয়ার নিয়োগ দিয়ে থাকে। খুচরা ক্যাশিয়ার কিন্তু প্রতিষ্ঠানের বড় ধরনের কাজ, যেমন ধরো আসবাবপত্র সংযোজন, যন্ত্রপাতি ক্রয়,
এই ধরনের বড় খরচগুলো কখনোই খুচরা ক্যাশিয়ার করে না, এগুলোর জন্য তো প্রধান ক্যাশিয়ার থাকেই। আর খুচরা ক্যাশিয়ারকে ছোট ছোট খরচ পরিচালনা করার জন্য প্রতি মাসে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করি। এখন আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে খুচরা ক্যাশিয়ারকে আমরা প্রতি মাসে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করি, আমরা খুচরা ক্যাশিয়ারকে কিসের বেসিসে এই টাকাটা দেই, মানে খুচরা ক্যাশিয়ারকে আমরা প্রতি মাসে কি পরিমাণ টাকা প্রদান করি, সেই কথাটাই দেখো প্রথম পয়েন্টে লেখা আছে। অগ্রপ্রদত্ত ভিত্তিতে খুচরা ক্যাশিয়ার মাস শেষে গ্রহণ করে সারা মাসে মোট যা খরচ হয়। তার মানে আমরা তাকে ওই পরিমাণ টাকাই প্রদান করি, সারা মাসে মোট যা সে খরচ করে ফেলে। এই কথাটা আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা খাতার মধ্যে একটা লাইন লিখি। খাতার মধ্যে লেখো সবাই, খুচরা ক্যাশিয়ারের নিকট প্রতি মাসের শুরুতে, খুচরা ক্যাশিয়ারের নিকট প্রতি মাসের শুরুতে ব্যালেন্স সমান থাকবে। খুচরা ক্যাশিয়ারের নিকট প্রতি মাসের শুরুতে ব্যালেন্স সমান থাকবে। খুচরা ক্যাশিয়ারের নিকট প্রতি মাসের শুরুতে ব্যালেন্স সমান থাকবে। তার মানে আমরা বুঝতে পারি, এখন দেখো যে আমার যদি একটা খুচরা ক্যাশিয়ার থাকে, আমি ধরে নিয়েছি আমার ক্যাশিয়ারের নিকট জানুয়ারি মাসের শেষে ব্যালেন্স থাকবে 1000 টাকা, তাহলে ফেব্রুয়ারি শেষে ব্যালেন্স থাকবে 1000, মার্চেও 1000। আমার প্রতিষ্ঠানে একজন খুচরা ক্যাশিয়ার আছে যাকে আমি হচ্ছে প্রতি মাসে 1000 টাকা করে প্রদান করি, আর আমি তোমাকে লিখিয়ে দিয়েছি প্রতি মাসেই ব্যালেন্সটা 1000 থাকবে। আমার এই খুচরা ক্যাশিয়ার ধরো সারা মাসে খরচ করেছে 800 টাকা, তাহলে মাস শেষে ওর ব্যালেন্স আছে কত, 200 টাকা। যে আমার ক্যাশিয়ারের কাছে প্রতি মাসে আমি চাই 1000 টাকা থাকুক, সে সারা মাসে খরচ করেছে 800 টাকা, মাস শেষে ওর হাতে আছে কত, 200 টাকা। ধরো জানুয়ারি মাসের শেষে ওর কাছে আছে 200 টাকা। প্রতি মাসে লাইক ফেব্রুয়ারি শুরুতে আবার ব্যালেন্সটা যদি আমি সমান রাখতে চাই, লাইক 1000 টাকা রাখতে চাই, তাহলে ওকে আমি আর কত টাকা প্রদান করব? জানুয়ারি মাসে ওকে দিয়েছিলাম 1000, ও 800 টাকা খরচ করে ফেলেছে, ওর কাছে আছে 200 টাকা। এখন ফেব্রুয়ারিতেও আমি যদি ব্যালেন্সটা 1000 টাকায় রাখতে চাই, ওকে আমি আর কত টাকা প্রদান করব? 800 টাকা প্রদান করব। তাইলে আলটিমেটলি আমার ব্যালেন্সটা আবার 1000 টাকা হয়ে যাবে। তাহলে ওকে যে আমি 800 টাকা প্রদান করলাম, এটা আসলো কোত্থেকে? কারণ এই 800 টাকাও সারা মাসে খরচ করেছিল। এই কথাটা অ্যাকচুয়ালি আমাদের 1 নাম্বার পয়েন্টে বলা আছে। আই হোপ 1 নাম্বার পয়েন্টটা এখন আরেকটু ক্লিয়ার হয়ে গিয়েছে যে আমরা খুচরা ক্যাশিয়ারকে প্রতি মাসে ওই পরিমাণ টাকাই প্রদান করি, সারা মাসে সে মোট যা খরচ করে। কারণ সারা মাসে যা খরচ করে ফেলেছে, ওই টাকা যদি ওকে আবার আমি ফিল আপ করে দেই, তাহলে আমার ব্যালেন্সটা সমান হয়ে যায়। ওকে। আর 2 নাম্বার পয়েন্টে বলা আছে, অগ্রদত্ত ভিত্তিতে খুচরা ক্যাশিয়ার সাধারণত 1 মাস চলার টাকা থাকতে হবে। এটা মুখস্থ কথা আর কি। দেখো এতক্ষণ পর্যন্ত আমি যত কথাই বলেছি, আমি কিন্তু সবসময় বলেছি যে আমি তাকে 1 মাস চলার মতো টাকা দিচ্ছি, বা খুচরা ক্যাশিয়ারের কাছে 1 মাস চলার টাকা থাকতে হয়, এই টাইপের কথাবার্তা আমরা বলেছি। এটা আমাদের নিয়মের কথাই। মাঝে মধ্যে বলতে পারে লাইক নিচের কোন তথ্যটা সঠিক নয়, সেক্ষেত্রে যদি দেখো যে প্রশ্নে বলা আছে খুচরা ক্যাশিয়ারের নিকট 1 বছর চলার মতো টাকা থাকতে হবে, তার মানে আমরা বলি যে ওটা হচ্ছে মিথ্যা কথা, কারণ খুচরা ক্যাশিয়ারের নিকট 1 মাস চলার টাকা থাকতে হয়। আর আরেকটা মজার তথ্য হচ্ছে, খুচরা ক্যাশিয়ারকে আমরা 500 টাকাই দেই বা 1000 টাকাই দেই, এটা সবসময় আমরা চেকের মাধ্যমে প্রদান করি। যদিও এটা বাংলাদেশে অনেক সময় সত্য হয় না, কারণ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস দেখবে যে তোমার আমাদের পরীক্ষার ফি একটা সেমিস্টার পরে 200 টাকা। দেখা গেছে 200 টাকা পরীক্ষার ফি দেওয়ার জন্য আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ব্যাংকে। এই নিয়মগুলো এড়ানোর জন্য আমরা চাই অনেক সময় যে ভাই আপনি আমাদের কাছ থেকে ক্যাশ টাকাই নেন, প্রয়োজনে আরো কিছু বেশি নেন, সমস্যা নাই। আর এর থেকে মজার ব্যাপার হচ্ছে, আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে স্টিল নাও যদি তুমি একটা বই নিয়ে আসো আর বইটা একটু দেরি করে সাবমিট করো, সেক্ষেত্রে তোমার জরিমানা করা হয় হয়তো 1 টাকা বা 8 আনা। 1 টাকা যে তোমাকে জরিমানা করা হয়, সেই 1 টাকা দেওয়ার জন্য একটা ব্যাংক স্লিপ করে দেখা গেছে বড় একটা লাইনে দাঁড়িয়ে জনতা ব্যাংকে জমা দিতে হবে। এখন তোমার কি মনে হয় যে ভাই তোর 1 টাকা না 10 টাকা নে, তাও তুই ক্যাশটা নিয়ে যা। তো এই কারণে আমরা অনেক সময় এটা স্কিপ করি। তো যাই হোক, আমরা প্র্যাকটিক্যাল লাইফে যা করি ওটা দেখা দরকার নাই, আমরা অ্যাকাউন্টিং এর নিয়ম অনুযায়ী কি করা উচিত সেটা মনে রাখি, যে খুচরা ক্যাশিয়ারকে টাকাগুলো সবসময় চেকের মাধ্যমে দিতে হয়। খুচরা ক্যাশিয়ারকে টাকাগুলো চেকের মাধ্যমে দিতে হয়। আর লাস্ট একটা কনসেপ্ট এখান থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নট অনলি খুচরা নগদান বই, যে কোনো নগদান বইয়েরই নগদ কলামে কখনোই ক্রেডিট জের হতে পারে না। নগদান বইয়ের নগদ কলামে কখনো ক্রেডিট জের হতে পারবে না।
কেন পারবে না একটু খেয়াল করো, তোমার কাছে নগদ যা আছে তুমি কি তো চাইলেও নগদ তার থেকে বেশি খরচ করতে পারবে না। যেমন আমি যখন বলতেছিলাম যে আমি খুচরা ক্যাশিয়ারকে 1,000 টাকা দিচ্ছি, তখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছিল যে ভাইয়া যদি ওর 1200 টাকা খরচ হয়ে যায়, ওর তো 1200 টাকা খরচ করার এখতিয়ার নাই। নগদান বইয়ের মতে তোমার কাছে নগদ যা আছে তুমি হয়তো সর্বোচ্চ খরচ করে শূন্য করে ফেলতে পারো, তবে তুমি চাইলেও তোমার পকেটে আছে নগদ 1,000 টাকা, তুমি কি নগদ 1200 টাকা খরচ করতে পারবে? কখনোই কিন্তু এটা সম্ভব না। তো আমরা মনে রাখবো নগদান বইয়ের নগদ কলামে কখনোই ক্রেডিট জের হতে পারে না। যদি কোনো হিসাব রক্ষক দেখায় যে নগদান বইয়ের ক্রেডিট জের হয়েছে এত টাকা নগদ কলামে, তখন আমরা বলি যে বেটা তুমি ভুল করেছো, কারণ নগদান বইয়ের নগদ কলামে তো কখনোই ক্রেডিট জের হতে পারে না। এতটুকুই আমাদের নগদান বইয়ের গল্প। গল্পটা যদি আমরা আরেকবার একটু সামারি করি, আমরা ছোট বা খুচরা ক্যাশিয়ার রাখি হচ্ছে ছোট খরচগুলো পরিচালনা করার জন্য, প্রতিষ্ঠানের কোনো বড় খরচের জন্য না। তাকে আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেই এবং ওই টাকার পরিমাণটা হচ্ছে সারা মাসে সে মোট যা ব্যয় করে, সারা মাসে যে মোট যা ব্যয় করবে আমরা তাকে ওই পরিমাণ টাকাই দিব। এই টাকা দিয়ে সে 1 মাস চলতে পারবে, নট 1 বছর। আচ্ছা, আর লাস্টের দিকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে নগদান বইয়ের নগদ কলামে নরমালি ক্রেডিট জের হতে পারবেই না। যদি কেউ দেখায় নগদান বইয়ে নগদ কলামে ক্রেডিট জের হয়েছে এত টাকা, আমরা বলবো হিসাব রক্ষক ভুল করেছে। ঠিক আছে, এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত আসছে সব প্রশ্ন পারবো ইনশাল্লাহ। দেখি তো আমরা 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার পারি কিনা। আগের মতো কমেন্ট অ্যান্সার দাও। কোন আইটেমটির জন্য নগদ অর্থ প্রবাহ হবে না? কোন আইটেমটার জন্য নগদ অর্থ প্রবাহ হবে না? আচ্ছা, আমরা যেগুলো অ্যান্সার বলেছি আমাদের অ্যান্সারটা রাইট হয়েছে। দেখো, কোন আইটেমটির জন্য নগদ অর্থ প্রবাহ হবে না, অ্যান্সার হচ্ছে কুরিন অবলোকন। কুরিন অবলোকনের জন্য আমাদের কোনো নগদ অর্থ প্রবাহ হবে না। ইস্যুটা এরকম যে আমি একজন কাছে হচ্ছে 500 টাকা পাই, 2 বছর 3 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, লোকটা মরে যায় অবস্থা, এক পা কবরে চলে গেছে, কিন্তু লোকটা আমাকে আর টাকা দিচ্ছে না। তখন আমি ধরে নেই যে এই বেটা আমাকে আর টাকাটা দিবে না, তার মানে আমি এটাকে কুরিন বাবদ অবলোকন করে ফেললাম। এর জন্য কিন্তু আমার কোনো নগদ টাকা আসলোও না, আমার নগদ টাকা গেলেও না। তো আমি বলি কুরিন অবলোকন করলে আমাদের কোনো নগদ অর্থ প্রবাহ হয় না। ওকে, তারপর 2 নাম্বারটা বলি সবাই। দুই নাম্বারে দেখো আছে নিচের কোন উক্তিটি একটি খুচরা নগদ তহবিল সম্পর্কে সত্য নয়? তহবিলটিতে অগ্রদত্ত ভিত্তিতে ব্যবস্থাপনা করা হয়, মানে আগে থেকে আমরা টাকা দেই, টাকাটা আমরা আগেই তাকে দিয়ে দিই, এটা ঠিক আছে, সত্য কথা, ছোট খরচের জন্য দেয়া হয়। তহবিলটিতে 1 বছর চলার মতো টাকা থাকতে হবে, এটা হচ্ছে মিথ্যা কথা, কারণ আমরা জানি যে তহবিলটিতে 1 মাস চলার মতো টাকা থাকতে হয়। আর লাস্টে যে কথাটা আছে এটাও থিওরিটিক্যালি আমরা জানি সত্য কথা, যে তাকে টাকাগুলো সবসময় আমরা চেকের মাধ্যমে প্রদান করি। তো আমরা এই প্রশ্নটা পড়লে বুঝতেই পারতেছি যে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, 3 নাম্বার কি হবে? তিন নম্বরে দেখেন কি আছে, অগ্রদত্ত খুচরা নগদান বইয়ে ক্যাশিয়ারকে মাস শেষে যে অর্থ দেওয়া হয় তা হচ্ছে, মাস শেষে আমরা তাকে কি পরিমাণ টাকা দেই, দেখেন আমাদের 1 নম্বর পয়েন্টেই বলা ছিল সারা মাসে মোট যা ব্যয় হয়, সারা মাসে মোট যা ব্যয় হয়। এটা মনে রাখার জন্য আমি তোমাকে একটা গল্প বলেছিলাম যে প্রতি মাসের শুরুতে আমি যদি ব্যালেন্স সমান রাখতে চাই, ধরো প্রতি মাসে আমি চাই ব্যালেন্স থাকবে 1,000 টাকা, সারা মাসে ভদ্রলোক খরচ করেছে 800 টাকা, মাস শেষে ওর হাতে আছে 200 টাকা, মাস শেষে ওর হাতে আছে 200 টাকা। যদি আমি প্রতি মাসে ব্যালেন্সটা সমান রাখতে চাই, ওকে আমি আর কত টাকা দিব? ওকে আমি আর 800 টাকা প্রদান করব। তার মানে আমরা তাকে ওই পরিমাণ টাকাই প্রদান করি সারা মাসে সে মোট যা খরচ করেছে। আচ্ছা, তারপরে 4 নাম্বারটা কি হবে? নাম্বার 4, একটি কোম্পানির নগদ ব্যালেন্স তাৎক্ষণিকভাবে বেড়ে যায়। একটা কোম্পানির নগদ ব্যালেন্স কখন বেড়ে যায়? বাকিতে পণ্য বিক্রয় করলে তো আর নগদ ব্যালেন্স বাড়ে না, দেনাদার বাড়ে। বকেয়া পাওনা আদায় হলে, একজনের কাছ থেকে তুমি টাকা পাইতা, এখন টাকাটা পেয়ে গেলে, এরকম বকেয়া পাওনা যদি আদায় হয় তাহলে আমাদের ব্যালেন্স এভাবে বেড়ে যায়।
আচ্ছা 5 নাম্বার কি হবে দেখো তো, নাম্বার 5। আচ্ছা 5 এর অ্যান্সার আমরা অনেকেই বলেছি সি নাম্বারটা, এবং আমাদের অ্যান্সারটাও সি নাম্বারটাই হবে। যে বলা আছে নিচের কোন আইটেমটি খুচরা নগদ হতে পরিশোধ করা হয় না, এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অফিসের আসবাবপত্র সংযোজন। আমরা জানি যে আসবাবপত্র, যন্ত্রপাতি বা পণ্য ক্রয় এরকম বড় খরচগুলো হচ্ছে প্রধান ক্যাশিয়ারের কাজ। এখানে আমাদের অনেকেই প্রশ্ন করবে আবার পরে যে ভাইয়া ডাক মাসুল কি জিনিস, অফিস সরবরাহ কি জিনিস। ডাক মাসুল হচ্ছে আমাদের এখন তো লাগে না, কারণ এখন আমাদের যদি কোনো চিঠিপত্র পাঠানো দরকার হয়, যদি যাকে আমরা চিঠি পাঠাই আমরা ইনবক্সে পাঠাতে পারি, আমরা ইমেইল করে পাঠাতে পারি, আমরা আর এখন চিঠি পাঠাইতে যাই না। যদি আমরা চিঠি পাঠাতে যেতাম সেক্ষেত্রে দেখা গেছে আমাদের ডাক মাসুল বাবদ 2 টাকা 5 টাকা দেয়া লাগতো, 5 টাকাও না 2 টাকা বা 3 টাকা ডাক মাসুল দেয়া লাগে চিঠি পাঠানোর জন্য। তো ওই 2-3 টাকা যে আমরা চিঠির জন্য খরচ করি সেটাকে আমরা বলি ডাক মাসুল, খামের দাম ধরো। তো এইগুলা হচ্ছে খুচরা ক্যাশিয়াররাই দেয়। আর অফিস সরবরাহ মানে হচ্ছে মনিহারি। সাপ্লাইজ বলা আছে, সাপ্লাইজ এর বাংলা হচ্ছে মনিহারি। আচ্ছা লাস্ট এখান থেকে একটা প্রশ্ন রিমেইনিং আছে, এটা কিভাবে দেখানো যায় দেখো সিনা, এটা 6 নাম্বারটা কি হবে। 6 নাম্বারটা বুঝতে পারো কিনা এটা হচ্ছে মেইন ইস্যু। যদিও অ্যান্সার দেখা যাচ্ছে সমস্যা নাই, অ্যান্সার দেখে তো আর সমস্যা নাই, আমি তো সবকিছু বলেও দিচ্ছি। 6 নাম্বারটাতে আছে নগদান বইয়ের নগদ কলামে ক্রেডিট অংশে 200 টাকা জের থাকলে আমরা মনে করব। আমরা গল্পের মাধ্যমে জানি যে নগদ টাকা আমার কাছে যা আছে তার থেকে আমি মরে গেলেও নগদ বেশি খরচ করতে পারবো না। সো নগদান বইয়ের নগদ কলামে কখনোই ক্রেডিট জের হতে পারে না। যেহেতু হিসাব রক্ষক দেখিয়েছে নগদ কলামে 200 টাকা ক্রেডিট জের আছে, আমরা ধরে নেই হিসাব রক্ষক ভুল করেছে। দ্যাটস ওয়াই রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ওকে, দ্যাটস অল ফ্রম নগদান বই। এতটুকু পারলে আমাদের যে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে ইনশাল্লাহ পারবো। এই পর্যন্ত কি আমরা নগদান বইয়ে কোনো সমস্যা আছে কারো? থাকলে আনমিউট করে বলতে পারবে, এখন আনমিউট করতে পারবে। না ভাই ভালো ছিল নগদান না ভাইয়া কোনো সমস্যা নেই। ঠিক আছে। আই লাইক Okay. নগদান বই ভাইয়া। ওকে, সবাই আমরা নগদান বই পছন্দ করি, এই কারণে দেখো না দোকানে লেখা থাকে আজকে নগদ কালকে বাকি। আর মিম গুলোতে তো আরো মজার মজার কথা লেখা থাকে, চাহিয়া লজ্জা দিবেন না, হ্যাঁ, বাকি হ্যাঁ, চাহিয়া এই জন্য- লজ্জা দিবেন। তো এই কারণে আমরা সবাই নগদান বা নগদান বইও পছন্দ করি। নগদান আমাদের সবাই বাকিতে বংশের পরিচয়। বাকিতে বংশের পরিচয় না। তো নতুন শুনলাম। আচ্ছা অনেক কিছু জীবনে চলার পথে নতুন নতুন শিখে যাবে। এখন হচ্ছে এটা আমি বানাইলাম মাত্র। আচ্ছা এরকম অনেক কিছু এখন বানাইতে 80% পারবে। আচ্ছা আমরা এখন হচ্ছে বাট্টা দেখবো, এখন আমরা আরো মজার মজার জিনিস শিখবো। তোমরা নিজেরাও দেখা গেছে আর অনেক কিছু ডেভেলপ করতে পারবে বাট্টা থেকে। ভাইয়া মিউট আমরা বাট্টা করে না, মিউট করে না ভাইয়া, প্রশ্ন করা যায় না। যদি মিউট না করি তাহলে কি সমস্যা হয়, আমাদের অনিচ্ছা সত্ত্বেও দেখা গিয়েছে অনেকে আমরা আনমিউট করে রাখি, তাহলে সাউন্ড পলিউশন হয়। তারপরে তোমাদের আরো সমস্যা হয় কেমন, আমি ধরো একটা পড়াচ্ছি মাঝখানে যখন একটা কোশ্চেন করো তখন ওই কন্টেন্টটা সুন্দর করে পড়ানো যায় না। এই কারণে আমি হচ্ছে মিউট করে রাখি। আমার মনে হয় বেশিরভাগ মানুষের জন্য এটা সুবিধাজনক, ভালো হয়। মিউট করে দেন। আর এটা- তোমার যে এটা সব বলতে মিউট সমস্যা করলেই হয়। ভালো হবে। জি ভাইয়া সবাইকে একটু মিউট করে দেন। হ্যাঁ, আর যার হচ্ছে প্রশ্ন করতে সমস্যা হয়েছে এটা বলেছো না, তুমি একটা কষ্ট করে যখন তোমার প্রশ্নটা অ্যারাইজ হয় একটু লিখে রাখবে। আর আমি অবশ্যই প্রত্যেকটা কন্টেন্ট বড় প্রশ্নগুলো করা যায় না। দিচ্ছি। হ্যাঁ, তুমি হচ্ছে এই প্রশ্নগুলো একটু লিখে রাখবে, মানে সংক্ষেপে তোমার খাতায় বা শীটের পাশে একটু লিখে রাখো। তাহলে হচ্ছে আমি যখন একটা কন্টেন্ট পড়ানো শেষ করি তখন তো অবশ্যই তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তখন সিকোয়েন্সিয়ালি তোমার যত প্রশ্ন আছে সব করো। আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা শেষ হলেই বলবো, তাহলে তোমরা ভালো করে শুনতে পাবে। আজান পর্যন্ত একটু রেস্ট নাও। কোনো একটা হবে কথা করিনি, বুঝতে পারছি। ও হ্যাঁ, এটা
তো বুঝতেই পারছি। ওকে, আজান শেষ। এখন ইস্যু হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের জন্য মিউট পদ্ধতিটা বেটার, আই গেস। এটা আমার হচ্ছে এতদিনের এক্সপেরিয়েন্সে মনে হয়েছে। তো যার হচ্ছে মনে করো প্রশ্ন আছে, তুমি একটু কষ্ট করে টপিকটা পড়ানোর সময় তোমার প্রশ্নটা লিখে রাখবে সাইডে, তুমি তো যেমনি খুশি দ্রুত লিখে রাখবো, সমস্যা নাই। আর আমি পড়ানো শেষ হলে প্রত্যেকটা টপিকের পরে অবশ্যই তোমার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নাই। আমি তো এমন না যে পুরো একদম সেই 11টা বাজে না কি কত বাজে 12টা বাজে ক্লাস শুরু হয়েছে মিউট করেছি আর একবারে 2টার পরে মিউট করেছি, এমন না। অবশ্যই তোমাদেরকে সুযোগ দিব, তোমরা একটু লিখে রাখবে, তাহলে হচ্ছে কমিউনিকেশনটা বেটার হয়। সব থেকে বড় সমস্যা যেটা হয় আমার আর কি, তোমাকে ধরো পড়াচ্ছি মাঝখানে তোমরা কথা বলবে বা এই প্রশ্নটা করো, এরকম করলে পড়ানোটা সবার জন্য বুঝতে একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, আমরা সুযোগ দিব। এখন আমরা দেখবো হচ্ছে নগদ বাট্টা কারবারি বাট্টা। নগদ বাট্টা কারবারি বাট্টা প্রথম আগে হচ্ছে বুঝতে হবে বাট্টা। বাট্টা মানে হচ্ছে ছাড়, বাট্টা মানে হচ্ছে ছাড় বা ডিসকাউন্টিং। বাট্টা দুই প্রকার, একটাকে বলি আমরা কারবারি বাট্টা, একটাকে বলি আমরা নগদ বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা, সেটাকে আমরা বলি হচ্ছে কারবারি বাট্টা। ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা, সেটাকে আমরা বলি কারবারি বাট্টা। আর দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় বা পাওনাদারকে টাকা প্রদান করার সময় যে বাট্টাটা আসে, সেইটাকে আমরা বলি হচ্ছে নগদ বাট্টা। ওকে, তার মানে হচ্ছে দেনাদার পাওনাদার সেটেলমেন্টের সময় যে বাট্টা, এটাকে আমরা বলি হচ্ছে নগদ বাট্টা। আর ক্রয় বিক্রয়ের সময় যেটা, সেটা হচ্ছে কারবারি বাট্টা। ওকে, দেখেন রাস্তাঘাটে আমরা ঘুরে বেড়ানোর সময় অবশ্যই আমরা শুনেছি হয়তোবা 300 টাকার অ্যানুয়াল এখন পাচ্ছেন 100 টাকায় শুধুমাত্র কোম্পানি প্রচারের জন্য। এই কথাটা শুনি নাই এমন কেউ, আই হোপ আমরা নাই। শুনতে শুনতে আমাদের কান পচে গিয়েছে, আমরা ছোট থেকে বড় হয়ে গিয়েছি, কিন্তু কোম্পানির প্রচার এখনো শেষ হয় নাই। তো এই যে 300 টাকার লাইট আমাদের কাছে 100 টাকায় বিক্রি করে, 200 টাকা যে আমাদেরকে বাট্টা দিল, এই 200 টাকার নাম হচ্ছে কারবারি বাট্টা। ধরো তোমার পরিচিত একজন মানুষের কাছ থেকে তুমি 300 টাকার একটা লাইট 100 টাকা দিয়ে কিনলে, তখন এই যে 100 টাকা দিয়ে কেনার ফলে 200 টাকা বাট্টা দিয়েছে, এই 200 টাকাকে আমরা বলি হচ্ছে কারবারি বাট্টা। এখন যেহেতু সে তোমার পরিচিত, সে বললো যে দাও 100 টাকা দাও। এখন তুমি বললে যে ভাই 100 টাকা তো এখন নাই, পরে নিয়ে। এই কথা বলে তুমি চলে আসছো, তুমি আর 100 টাকা দিচ্ছ না তাকে। অনেকদিন হয়ে গেল তুমি তাকে দিচ্ছ না। তারপরে একদিন তোমার সাথে যদি তার দেখা হয়, সে বললো যে ভাই তোমার 100 টাকা দেয়া লাগবে না, তুমি একটা কাজ করো, তুমি আমাকে 80 টাকা দাও। তোমাকে 100 টাকা দেয়া লাগবে না, তুমি 80 টাকা দাও। এই কথা বলার পরে তুমি তাকে 80 টাকা দিয়ে দিলে। এখন দেখো তুমি আবার 20 টাকা বাট্টা পেলে। এই যে এখন যে 20 টাকা বাট্টা পাওয়া গেল, এটার নাম হচ্ছে নগদ বাট্টা। এখন ইস্যু দেখেন, একটা গল্প খেয়াল করি। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ইনশাল্লাহ আমরা যদি ভালো করে পড়াশোনা করি অবশ্যই চান্স পাবো। ধরো তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তুমি একটা হলে থাকো। হলে থাকলে আমাদের নীলক্ষেতের অনেক বইয়ালা দোকানদারের সাথে অনেক ভালো পরিচয় হয়ে যায়, অ্যাটলিস্ট আসা যাওয়ার পথে পথে দেখা হতে হতে হয়ে যায়। তো নীলক্ষেতে মামার দোকানদার খুব পরিচিত মামা। তুমি একটা সেমিস্টারে বই কিনতে গিয়েছো। এখন বই কিনতে যাওয়ার পরে তুমি সেমিস্টারে বই টই গোছানোর পরে বললে যে মামা বইয়ের দাম কত? বললো যে 1200 টাকা দেন। এখন তুমি বললে যে মামা 1200 টাকা তো দিতে পারবো না, কম কত তাই বলে। এখন সে ডিসকাউন্টিং করে বললো ঠিক আছে, আপনি যেহেতু সবসময় বই নেন, আপনি আমাকে 200 টাকা কম দেন, 1000 টাকা দেন। তো এই যে আমার কাছ থেকে 200 টাকা মামা কম নিল, এই 200 টাকার নাম হচ্ছে কারবারি বাট্টা। আর সে তোমাকে বললো যে দেন 1000 টাকা দেন। তুমি বললে যে মামা 1000 টাকা তো নাই, এই যে 500 টাকা রাখেন, আর 500 টাকা কিছুদিন পরে দিয়ে যাব। এখন সে তোমার মোটামুটি পরিচিত, সে বললো ঠিক আছে দিয়েন, সমস্যা নাই। এখন এই যে তুমি চলে আসছো, তুমি আর মামার দোকানে ধারে কাছেও যাও না। অনেকদিন হয়ে গিয়েছে, 6 মাস শেষ, তোমার সেমিস্টার শেষ, তুমি পাস ফেল করে ফেলেছো, কিন্তু তুমি আর সেই 500 টাকা দেও নাই। এখন কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই বন্ধু বান্ধবী নিয়ে ঘুরতে যায়, তুমিও জানো। এখন বইয়ালা মামারও তো গার্লফ্রেন্ড আছে। বইয়ের দোকানদার মামা মনে করো তার গার্লফ্রেন্ডের সাথে একদিন রিক্সা দিয়ে ঘুরতে যাচ্ছে। ইন দা মিন টাইম তোমার সাথে দেখা হয়ে গেছে। এখন সে তো রিক্সা থেকে নেমে এসে বলবে মামা 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 আপনার কাছে 500 টাকা পাইতাম, ওই 500 টাকাটা দেন। এখন তুমি বলবা যে আরে সবসময় কি আমি টাকা নিয়ে ঘুরি নাকি, আমার কাছে তো টাকা পয়সা নাই, পরে নিও। সে বলছে মামা আমি তো ঘুরতে আসছি, একটু আমার টাকা দরকার, আপনি আমাকে 500 টাকা না 400 টাকা দেন, তাও এখনই দিয়ে দেন। এখন তুমি যেহেতু হচ্ছে নিয়ত ভালো যে টাকা তো দিবা, তুমি একটা সুযোগ পেয়েছো, তুমি তাকে 400 টাকায় দিয়ে দিলে। তখন এখন দেখো আমি আরো 100 টাকা বাট্টা পেলাম। এই 100 টাকাকে আমরা বলি নগদ বাট্টা।
তার মানে ক্রয় বিক্রয়ের সময় আসবে হচ্ছে কারবারি বাট্টা, দেনাদার পাওনাদার সেটেলমেন্টে আসে হচ্ছে নগদ বাট্টা। ঠিক আছে? আচ্ছা, কারবারি বাট্টা কয়েকটা হতে পারে, যেমন বাণিজ্যিক বাট্টা বা পরিমাণ বাট্টা। এখন একটা প্রশ্ন আসে হচ্ছে ভাইয়া, ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা এগুলো কি কারবারি বাট্টা নাকি নগদ বাট্টা? দেখো, ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা আপাত দৃষ্টিতে আমাদের কাছে কারবারি বাট্টা মনে হয়, কিন্তু একটা জিনিস দেখো, আমরা জানি কারবারি বাট্টা হিসাবের বইতে আলাদা করে লিপিবদ্ধ হয় না। কারবারি বাট্টা জাস্ট আমাদের হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে দেখানো হয়, কিন্তু হিসাবের বইতে লিপিবদ্ধ করি না। আর যেটা নগদ বাট্টা সেটা আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করি, নগদ বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ করি। তো ক্রয় বাট্টা বিক্রয় বাট্টাকে যদি কারবারি বাট্টা ধরা হয়, তাহলে এইগুলো তো আর খতিয়ান বা রেওয়া মিলে আসবে না। কিন্তু আমি 9-10 ইন্টারমিডিয়েটে যে 4 বছর পড়াশোনা করেছি, ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা এগুলো আমরা রেওয়া মিলে দেখেছি না? আমরা কিন্তু রেওয়া মিলের মধ্যে ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা দেখেছি। যেহেতু আমরা এগুলো রেওয়া মিলে দেখেছি, তার মানে অবশ্যই এগুলো নগদ বাট্টা। আর অ্যাকচুয়াল কথা হচ্ছে, প্রদত্ত বাট্টাকে আধুনিক নাম হচ্ছে বিক্রয় বাট্টা, প্রদত্ত বাট্টার আধুনিক নাম হচ্ছে বিক্রয় বাট্টা, প্রাপ্ত বাট্টার আধুনিক নাম হচ্ছে ক্রয় বাট্টা। ওকে, এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে, প্রদত্ত বাট্টা কোথায় বসানো হয়? প্রদত্ত বাট্টা বসানো হয় হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদাতে। প্রদত্ত বাট্টা বসানো হয় নগদ প্রাপ্তি জাবেদাতে। প্রদত্ত বাট্টা আমরা নগদ প্রাপ্তি জাবেদাতে লিপিবদ্ধ করি। কারণ কি, আমি ওই যে একজন দেনাদারের কাছে 1200 টাকা পাইতাম, সে আমাকে আজকে 1000 টাকা দিচ্ছে, তার মানে আমি 1000 টাকা পাচ্ছি আর 200 টাকা বাট্টা প্রদান করতেছি। তো প্রদত্ত বাট্টা বসে নগদ প্রাপ্তি জাবেদাতে, আর প্রাপ্ত বাট্টা বসে হচ্ছে নগদ প্রদান জাবেদাতে। যদি বাট্টা থেকে এমসিকিউ প্রশ্ন করা হয়, আই হোপ এই দুইটার মধ্যে একটা আসতে পারে। প্রদত্ত বাট্টা বসে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদাতে, আর প্রাপ্ত বাট্টা বসে নগদ প্রদান জাবেদাতে। একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, কারণ এই দুইটা একটু গুলাই যায় সবারই, আমারও। তো এই দুইটা একটু মনে রাখা যায়। দেখো, এই দুইটার মধ্যে একটা উল্টা সম্পর্ক আছে, যে প্রাপ্ত বাট্টা লিখি আমরা প্রদান জাবেদায়, আর প্রদত্ত বাট্টা লিখি প্রাপ্তি জাবেদায়। একটু ভালো করে চেষ্টা করলে মনে রাখা যাবে, সমস্যা নাই। এরপরে দেখো, বাট্টা থেকে আমাদের মেইনলি আসবে হচ্ছে কিছু ম্যাথ। বাট্টা থেকে ছোট কিছু ম্যাথ আসবে, সেটা এমসিকিউতে আসতে পারে, সেটা আমাদের রিটেন প্রশ্ন হিসাবে আসতে পারে। এমসিকিউতে বাট্টা থেকে ম্যাথ আসলে আমাদের যে জিনিসটা দরকার, এখানে দেখো দুইটা ক্রেডিট টার্মস বা শর্ত বলা আছে। প্রথমটাই বলা আছে 2/10 net 30, তার মানে আমরা সবাই এটা জানি, 10 দিনের মধ্যে দিলে 2% বাট্টা পাওয়া যাবে, অন্যথায় 30 দিনের মধ্যে দিতে হবে। 2/10 net 30 মানে আমরা সবাই জানি যে 10 দিনে দিলে 2% বাট্টা পাওয়া যাবে, অন্যথায় 30 দিনের মধ্যে দিতে হবে। এখন সেকেন্ডটা আমাদের কাছে একটু নতুন, যে 2/10 EOM মানে কি। ফার্স্ট অফ অল, প্রথম কন্ডিশনটা হচ্ছে দিনের সাথে সম্পর্কিত ছিল, আর দ্বিতীয় কন্ডিশনটা সম্পর্কিত হচ্ছে মাসের সাথে। EOM এটার পূর্ণরূপ হচ্ছে এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য মান্থ মানে একদম মাসের শেষে। মাসের সাথে সম্পর্কিত 2/10 মানে ইস্যুটা এরকম, যে মাসে তুমি একটা পণ্য কিনেছো, তার পরের মাসের 10 তারিখের মধ্যে টাকা দিলে 2% বাট্টা পাওয়া যাবে। কবে কিনেছো, কত তারিখে কিনেছো, এটা গুরুত্বপূর্ণ না, এটা সবাই ভালো করে খেয়াল করো, কারণ সুযোগ দিলে তোমরা এটাই প্রশ্ন করবে। EOM মানে হচ্ছে যে মাসে কিনেছি তার পরের মাসের 10 তারিখের মধ্যে টাকা দিলে 2% বাট্টা পাওয়া যাবে। 10 তারিখ বলছি কারণ এখানে 10 বলা আছে, যদি এটা 15 বলা থাকতো তখন 15 তারিখ বলতাম। ধরো আমি জানুয়ারি মাসের 1 তারিখে একটা পণ্য কিনেছি, আমার বাট্টার মেয়াদ হচ্ছে ফেব্রুয়ারির 1 থেকে 15, সরি 1 থেকে 10, যেহেতু 2-10 আসছে। আবার জানুয়ারি মাসের 25 তারিখে একটা পণ্য কিনেছি, স্টিল আমার বাট্টার মেয়াদ হচ্ছে ফেব্রুয়ারির 1 থেকে 10। জানুয়ারির 28 তারিখে একটা পণ্য কিনেছি, বাট্টার মেয়াদ ফেব্রুয়ারির 1 থেকে 10। তার মানে আমরা বুঝতে পারলাম কি, যেই দিনই কিনি এটা হচ্ছে EOM বলা, মানে যে মাসে আমি কিনতেছি তার পরবর্তী মাসের 10 দিনের মধ্যে দিলে 2% বাট্টা পাওয়া যাবে। আর কবে নাগাদ দিতে হবে এটার কোনো লিমিটেশন না, যেদিন খুশি দিতে পারবে, সমস্যা নাই। আর মজার ব্যাপার হচ্ছে এই কন্ডিশনটা তোমাদেরকে এমনিতে শিখিয়ে দিলাম, এই কন্ডিশন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কখনো প্রশ্ন আসে নাই। যাই হোক, তারপরে নোটস লিখে যে কথাটা বলা আছে কারবারি বাট্টা বাদ দেওয়ার পর নগদ বাট্টা, এই ইস্যুটা আমরা জানি যে দেখো 300 টাকার এনার্জি লাইট যখন আমরা কিনেছিলাম, যে 300 টাকা দিয়ে কিনে 200 টাকা বাট্টা পেয়েছিলাম, এরপর 100 টাকার মধ্যে অনেক দিন হয়ে গিয়েছে আমি টাকা দিতেই চাচ্ছি না, একদম স্যাসরামি করতেছি, মানে স্যাসরামি করতে করতে যে বাট্টাটা পাওয়া যায়। এরপরে সে বললো যে ঠিক আছে ভাই, তুই 100 টাকা আমাকে দিয়ে দে, তোকে আমি আরো 10% বাট্টা দিচ্ছি। এখন সে যদি আমাকে বলে যে তো
ওকে আমি আরো 10% বার্তা দিচ্ছি, এই 10% কি আমরা সেই 300 টাকার উপরে ধরি নাকি 100 টাকার উপরে ধরি? অবশ্যই 100 টাকার উপরেই ধরি। এই কথাটাই নোট লিখে বলা আছে যে প্রথমে একটা তালিকা মূল্য থেকে আমরা কারবারি বার্তা বাদ দেই, দেন যা বাকি থাকে তার উপরে আমরা ধরি হচ্ছে নগদ বার্তা। দ্যাটস ইট। এখন শুধু একটা কনসেপ্ট বাকি থাকলো, সেটা কি? ধরো একটা প্রশ্ন আসছে, জুন মাসের 13 তারিখে একটা পণ্য বিক্রয় করা হয়েছে, জুন মাসের 23 তারিখে টাকা পাওয়া গিয়েছে। 2/10 যদি কন্ডিশন হয় তাহলে বার্তা পাওয়া যাবে কি যাবে না? আমি যদি 13 তারিখ সহ কাউন্ট করি তাহলে কিন্তু বার্তা পাওয়া যায় না, যদি 14 তারিখ থেকে কাউন্ট করি তাহলে বার্তা পাওয়া যায়। তার মানে একটা কনফিউশন হ্যাজ। এখন এই কনফিউশনটা দূর করার জন্য সবাই খাতায় লিখে রাখো, বার্তার গণনা শুরু হয় পরের দিন থেকে। দ্যাটস মিন যদি 13 তারিখে একটা ট্রানজেকশন হয়, এই 10 দিন গণনা শুরু করব 14 তারিখ থেকে। 20 তারিখে একটা পণ্য বিক্রয় করেছি, বার্তার গণনা শুরু হবে 21 তারিখ থেকে। অলওয়েজ এমন। সো সবাই খাতায় লিখি আমরা, বার্তার গণনা শুরু হয়, বার্তার গণনা শুরু হয় পরের দিন থেকে। বার্তার গণনা শুরু হয় পরের দিন থেকে। বার্তার গণনা শুরু হয় পরের দিন থেকে। বার্তার পরের দিন থেকে। ওকে, আমরা দেখি ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে কেমন প্রশ্ন আসে। প্রথম প্রশ্নটা আমি তোমাকে সলভ করে দেখিয়ে দিব যে আমরা এইভাবে সলভ করব। প্রথমে দেখো 1 নাম্বার লিখে একটা প্রশ্ন দেয়া আছে, একটি ক্রয় চালানে প্রতিটি 800 টাকার 5টি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যাতে শতকরা 25 টাকা হারে কারবারি বার্তা ও শতকরা 5 টাকা হারে নগদ বার্তা রয়েছে। যদি ধারে ক্রয় সময়কালের মধ্যে পরিশোধিত হয় তাহলে তোমার চেকটি কত টাকার হবে? প্রথম কথা, আমার হচ্ছে 800 টাকার 5টি পণ্য অন্তর্ভুক্ত আছে। 800 টাকা করে 5টি পণ্যের দাম কত হয়? 4000 টাকা। 800 টাকার 5টি পণ্যের দাম হচ্ছে 4000 টাকা। প্রথমে আমি বাদ দিব হচ্ছে শতকরা 25 টাকা হারে কারবারি বার্তা। এখন ইস্যু হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে ভাইয়া 4000 টাকার 25% কত, আমাদের কাছে একটু কঠিন মনে হয়। তুমি মনে রাখবা 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। 100% সময় 25% মানে কি? 4 ভাগের 1 ভাগ। 4000 টাকার 25% কত আমরা অনেকেই কিন্তু বলতে পারতাম না, কিন্তু আমি যদি বলি 4000 টাকা 4 ভাগের 1 ভাগ কত, আমরা সবাই বলতে পারি 1000 টাকা। তাহলে প্রথমে আমরা এখান থেকে বাদ দিব 1000 টাকা, তাহলে রিমেইনিং থাকে কত? 3000 টাকা। এখন দেখব আমি কি ধার সময়কালের মধ্যে পরিশোধ করেছি নাকি ধার সময়কালের পরে পরিশোধ করেছি। যদি ধার সময়কালের মধ্যে পরিশোধ করি তাহলে নগদ বার্তা বিয়োগ করব, আর যদি ধার সময়কালের পরে পরিশোধ করি তাহলে নগদ বার্তা বিয়োগ করব না। এখানে বলা আছে ধারে ক্রয় সময়কালের মধ্যে পরিশোধ করেছি, তার মানে 5% নগদ বার্তা পাওয়া যাবে। দেখো 3000 টাকার উপর 5% যদি আমাদের কাছে একটু কষ্ট মনে হয়, 3000 টাকা 10% মানে কি? 3000 টাকা 10% মানে 300 টাকা। 3000 টাকা 10% যদি 300 টাকা হয়, 5% কত হবে? 150 টাকা। তো এখান থেকে আমি 150 টাকা বিয়োগ করে দেই, তাহলে থাকে 2850 টাকা। 2850 টাকা, এটাই আমার উত্তর। তার মানে প্রথমে চালান মূল্য থেকে আমি কারবারি বার্তা বাদ দিলাম, 25% মানে 4 ভাগের 1 ভাগ। তারপর যেহেতু ধার সময়কালের মধ্যে পরিশোধ করা হয়েছে, সো নগদ বার্তা বাবদও 5% বাদ দিয়েছি। 5% কিভাবে করেছিলাম? 10% করলে হয় 300 টাকা, তাহলে 5% করলে হবে 150 টাকা। এইভাবে করে করেছি। তোমাদের যদি এমসিকিউতে আসে তুমি রাফলি এভাবে করলে অ্যান্সারটা পেয়ে যাবে। যদি রিটেনে আসে তোমরা হুবহু সেম ভাবেই করবে, জাস্ট এখানে নামগুলো একটু লিখবে, যেমন তালিকা মূল্য, বার্তা, বাদ নগদ বার্তা, তাহলে চেকের মূল্য এত টাকা। যদি 2 মার্কসের জন্য প্রশ্ন আসে তুমি এভাবে করে দিও, ইনশাআল্লাহ 2 পেয়ে যাবে, সমস্যা হোয়াটএভার। তারপরে যেটা আছে দেখো, নিচের কোন বার্তা হিসাবে লিপিবদ্ধ করা হয়? হিসাবে লিপিবদ্ধ করা হয় আমরা সবাই জানি নগদ বার্তা। কারবারি বার্তারই কয়েকটা নাম আছে, যেমন ধরো পরিমাণ বার্তা বা হচ্ছে ব্যবসায়িক বার্তা, কিন্তু আমরা সবাই জানি যে হিসাবে লিপিবদ্ধ করা হয় হচ্ছে নগদ বার্তা। 3 নাম্বার প্রশ্নটা সবাই একটু করার চেষ্টা করো। আগের মতো 3 নাম্বারটা একদম হুবহু সেম 1 নাম্বার প্রশ্নের মতো, 1 নাম্বারের মতো করে 3 নাম্বারটা করে অ্যান্সারটা বলো।
জি 3 নাম্বারটা আমরা যারা অ্যান্সার বলেছি আমাদের অ্যান্সার গুলো রাইট হয়েছে একদম। দেখো 3 নাম্বারে ছিল তোমাকে যদি একটি ক্রয় চালান দেওয়া হয় যাতে 5টি পণ্য প্রতিটি 400 টাকার অন্তর্ভুক্ত রয়েছে এবং যাতে বাদ দেওয়া হয় শতকরা 25 টাকা হারে বাণিজ্যিক বাট্টা ও শতকরা 5 টাকা হারে নগদ বাট্টা, যদি উক্ত চালানের ধার সময়কালের মধ্যে পরিশোধিত হয় তাহলে তোমার চেকটি কত টাকার হবে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু সি যে আমাদের চালানের মূল্য কত টাকা। তোমাকে একটা ক্রয় চালান দেওয়া হয়েছে, 5টি পণ্য আছে 400 টাকা করে। 5টি পণ্য যদি 400 টাকা করে থাকে তাহলে দাম কত হয়? 400 টাকা করে 5টি পণ্যের দাম হচ্ছে 2000 টাকা। 400 টাকা করে 5টি পণ্যের দাম 2000 টাকা। প্রথমে 25% বাণিজ্যিক বাট্টা বাদ দিতে হয়। 25% মানে আমি বলেছিলাম কত? 4 ভাগের 1 ভাগ। 2000 টাকা 4 ভাগের 1 ভাগে কত হয়? 2000 টাকা 4 ভাগের 1 ভাগ মানে 500 টাকা। সো প্রথমে এখান থেকে 500 টাকা বাদ দাও কারবারি বাট্টা, তাহলে থাকে কত? 1500 টাকা। এরপরে যেহেতু ধার সময়কালের মধ্যে পরিশোধ করা হয়েছে তার মানে নগদ বাট্টা পাওয়া যাবে। নগদ বাট্টা কত? 5%। 1500 টাকা 10% করলে হয় 150 টাকা। 1500 টাকা 10% করলে 150 টাকা, তাহলে 5% করলে হবে কত? 75 টাকা। এখান থেকে 75 টাকা বিয়োগ করে দেই তাহলে আমাদের উত্তরটা হবে 1425 টাকা। দেখো হুবহু 1 নাম্বারের মতোই। আচ্ছা 4 নাম্বারটা হচ্ছে একদম রিপিটেশন প্রশ্ন, 4 নাম্বারটা তো দরকারই নাই। আচ্ছা লাস্ট আহমেদ অর্ক যে প্রশ্ন করেছে এই প্রশ্ন ক্লাস শেষে বলবো, সমস্যা নাই। আচ্ছা দেখেন এখানে 4 নাম্বারটা রিপিট প্রশ্ন, এটা লাগবে না। 5 নাম্বারটা বলতো কি হবে? 5 নাম্বার প্রশ্নটা, নগদ বাট্টা কোথায় লিপিবদ্ধ হয়? মানে একটা স্টেটমেন্ট দেয়া আছে, আমাকে বলতে হবে যে কোন স্টেটমেন্টটা সত্য। একটা স্টেটমেন্ট দেয়া আছে, দেখো যে নগদ বাট্টা কোথায় লিপিবদ্ধ হয়। আমরা জানি যে নগদ বাট্টা 2 প্রকার, একটা হচ্ছে তোমার প্রদত্ত বাট্টা, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। আমরা জানি প্রদত্ত বাট্টা বসে নগদ প্রাপ্তি জাবেদাতে আর প্রাপ্ত বাট্টা বসে নগদ প্রদান জাবেদাতে। তার মানে আমরা বলতে পারি যে নগদ বাট্টা বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না। বিক্রয় বইতে আসলে কোনো বাট্টাই লিপিবদ্ধ হয় না। আমরা জানি নগদ বাট্টা 2 প্রকার, প্রদত্ত বাট্টা প্রাপ্ত বাট্টা। তার মানে হয় এটা বসবে নগদ প্রাপ্তি জাবেদাতে, না হয় এটা বসবে নগদ প্রদান জাবেদাতে, কিন্তু বিক্রয় বইতে কোনো বাট্টা লিপিবদ্ধ হয় না। দ্যাটস ওয়াই বি নাম্বারটা রাইট অ্যান্সার। 6 নাম্বারটা একটু চেষ্টা করো তো সবাই। নাম্বার 6। আচ্ছা একজন প্রশ্ন করেছো আবার যে ভাইয়া এখানে বলা আছে হচ্ছে তোমার নগদ বাট্টা যে ইয়া আছে যে উপরের কোনোটি নয় এটা হচ্ছে না কেন? উপরের কোনোটি নয় এটা হচ্ছে না কারণ কি? দেখো এখানে সি নাম্বার একটা অপশনে বলা ছিল যে এ ও বি উভয়ই। তো এ বি উভয়ই এই কথাটাকে যদি হচ্ছে আমরা লাস্টে যখন বলতেছি উপরের কোনোটি নয়, তার মানে এটাও না এটাও সত্য না এটাও সত্য কথা না। উপরের কোনোটি নয় বলা মানে বি নাম্বারে যে অপশনটা বলা আছে এটাও সত্য কথা না, কিন্তু বি নাম্বারে যে অপশনটা বলা আছে এটা তো আসলে সত্য কথা, যে এটা অ্যান্সার সবগুলোই সঠিক। এটা 6 নাম্বার প্রশ্নটা আমরা খেয়াল করি।
হ্যাঁ, দেখেন কি দেয়া আছে। 6 নম্বর প্রশ্নে দেয়া আছে 750 টাকার পণ্য 750 টাকার পণ্য মাসের 13 তারিখে বাকিতে বিক্রয় করা হয়েছে। আমি বলেছি তো প্রথমে লিখি 750 টাকা। জুন মাসের 16 তারিখে 50 টাকার পণ্য ফেরত আসে। যদি 50 টাকার পণ্য ফেরত আসে তাহলে প্রথমে এখান থেকে আমি 50 টাকা বিয়োগ করে দিব। 50 টাকার পণ্য যেহেতু ফেরত আসছে আমি 50 টাকা বিয়োগ করে দিয়েছি, এখন আমার কাছে রিমেইনিং আছে 700 টাকা। এখন জুন মাসের 23 তারিখে বাকি টাকা পাওয়া গেলে, জুন মাসের 23 তারিখে বাকি টাকা পাওয়া গেলে বাট্টা পাওয়া যাবে কি যাবে না? জুন মাসের 23 তারিখে যদি টাকা পাওয়া যায় তাহলে প্রথম কথা হচ্ছে এখানে কি বাট্টা পাওয়া যাবে কি যাবে না? জুন মাসের 13 তারিখে যেহেতু বিক্রি করেছিলাম আমি কাউন্ট করব হচ্ছে 14 তারিখ থেকে। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এইভাবে করে যদি আমি কাউন্ট করি তাহলে আমি বুঝতে পারি যে আমি হচ্ছে 10ম দিনে টাকা পাচ্ছি, তার মানে বাট্টা পাওয়া যাবে। যদি বাট্টা পাওয়া যায় তাহলে এখন কত পার্সেন্ট বাট্টা পাওয়া যাবে? 2%। 700 টাকা রিমেইনিং আছে, 700 টাকা 2% করতে হবে। শতকরা 1 ভাগ কত? 700 টাকা শতকরা 1 ভাগ মানে 1% হয় 7 টাকা, তাহলে 2% হবে 14 টাকা। এখান থেকে 14 টাকা বিয়োগ করে দিয়ে আমাদের অ্যান্সার হচ্ছে 686 টাকা। আচ্ছা, তার মানে 750 টাকা থেকে 50 টাকার পণ্য ফেরত এসেছে। সো প্রথমে আমরা বিয়োগ করে দিয়েছি 50 টাকা, তারপরে আছে হচ্ছে আমার 700 টাকা। যেহেতু 13 তারিখে বিক্রি করেছি আমরা কাউন্ট করব 14 তারিখ থেকে। 14 তারিখ থেকে গণনা শুরু করলে আমরা বুঝতে পারি 23 তারিখ হচ্ছে 10ম দিন, তার মানে বাট্টা পাওয়া যাবে 700 টাকার উপরে আমি 2% বিয়োগ করেছি। 700 টাকার 1% করলে হয় 7 টাকা, 2% হয় 14 টাকা। সো আমি এখান থেকে 14 টাকা বিয়োগ করে উত্তর বলেছি 686 টাকা। ওকে, তোমরা দেখো তো এখন 7 নাম্বারটা কি হবে? 7 নাম্বারটা অ্যান্সার বলার চেষ্টা করো। আচ্ছা, আমরা 7 নাম্বারটা নিয়ে কাজ করতেছিলাম। সাত নাম্বারটার অ্যান্সার দেখো তো, কেউ বলতে পারো কিনা? 7-এর অ্যান্সার আমরা বলেছি হচ্ছে সি নাম্বারটা। ওকে, আমাদের একটা রাইট অ্যান্সার হয়েছে। 7 নাম্বারে ছিল হচ্ছে শরীফের নিকট প্রাপ্য হিসাবে 10% বা 1000 টাকা তাকে মওকুফ করা হয়েছে, এর হিসাব কোনটি? শরীফের নিকট প্রাপ্য হিসাবে 10% বা 1000 টাকা তাকে যদি মওকুফ করা হয়, দেখো প্রাপ্য হিসাবে দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় আমরা তাকে একটা বাট্টা দিচ্ছি। দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় যদি আমরা তাকে কোনো বাট্টা মঞ্জুর করি তার মানে এটা কি হবে? অবশ্যই নগদ বাট্টা, কারণ আমি বলেছিলাম পণ্য ক্রয় বিক্রয়ের সময় কারবারি বাট্টা, আর প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাবের সেটেলমেন্টে যদি বাট্টা পাওয়া যায় বা দেয়া হয় সেগুলোকে আমরা বলি নগদ বাট্টা। আচ্ছা, 8 নাম্বারটার অ্যান্সার বলার চেষ্টা করো তো। 8 নাম্বারটা কিছুটা 6 নাম্বারের মতো। সন্দেহজনক ঋণ হচ্ছে কেমন? ওই অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনাকে বলা হয় সন্দেহজনক। ওইটা হচ্ছে তোমার বাট্টা না, বাট্টা তো একটা হালাল জিনিস আর কি, যে একটা মিউচুয়ালের মাধ্যমে যে ভাই তোমাকে আমি এত টাকা বাট্টা দিচ্ছি, তোমার কাছ থেকে এত টাকা কম নিচ্ছি, এটা হচ্ছে বাট্টা। আর ডি নাম্বারে যে সন্দেহজনক ঋণটা প্রশ্ন করেছো একজন, এই সন্দেহজনক ঋণটা হচ্ছে আমি ধারণা করি যে আমার ওই দেনাদারের কাছ থেকে আমি টাকা নাও পেতে পারি, ওইটা হচ্ছে অনাদায়ী পাওনা বা কুঋণ বা সন্দেহজনক ঋণ। আচ্ছা, 8 নাম্বারের প্রশ্নের অ্যান্সারটা কত বলেছো তোমরা দেখি। 8 নাম্বারের অ্যান্সার বলা হয়েছে, সবাই বলতেছি আমরা বি নাম্বারটা, এটাই রাইট অ্যান্সার। দেখেন 8 নাম্বারে 6000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে আর 1000 টাকার পণ্য ফেরত দেয়া হয়। 6000 টাকার পণ্য ক্রয় করে 1000 টাকার পণ্য ফেরত দেয়া হয়। তো 6000 টাকার পণ্য কিনে আমরা যদি 1000 টাকার পণ্য ফেরত দেই, আমাদের কাছে রিমেইনিং থাকে কত? আমাদের কাছে রিমেইনিং আছে হচ্ছে 5000 টাকা। এখন আমার কাছে রিমেইনিং আছে 5000 টাকা,
এই 5,000 টাকা যদি আমি বাট্টাকালীন সময়ে পরিশোধ করি, তার মানে আমি 2% বাট্টা পেতে পারি। 5,000 টাকার উপর 2% করলে কত হবে? 5,000 টাকা 2%, দেখো 5,000 টাকার 10% করলেই হয় হচ্ছে 500 টাকা, তার মানে আরো অনেক কম হবে। তারপরে 5 দুগুণ 10, আমরা ইজিলি ধারণা করতেই পারি যে 5,000 টাকা 2%, তার মানে হবে 100 টাকা। ওকে, এইগুলোই ছিল আমাদের হচ্ছে বাট্টা থেকে প্রশ্ন। এখন বাট্টা থেকে তোমাদের যে প্রশ্নগুলো আছে একটা একটা করে বলো। তোমাদের কোনো প্রশ্ন আছে বাট্টায়? 5 নম্বর অবজেক্টিভটা বুঝিনি। আচ্ছা, 5 নাম্বার অবজেক্টিভতে ছিল দেখো নগদ বাট্টা। প্রথম কথা বলা হয়েছে বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়, তার মানে এটা তো বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না, সো এটা উত্তর নেইনি। বি নাম্বারে আছে বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না, এটা হচ্ছে সত্য কথা, কারণ আমরা জানি যে নগদ বাট্টা বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয় না, তো এইটাকে আমি রাইট অ্যান্সার বলেছি। ভাইয়া 7 নাম্বারটা কি হবে? শুনতে পাই না, নেটওয়ার্কের সমস্যার হ্যাঁ, জন্য। একটু ওয়েট করেন এখন। আর ডি নাম্বারে যেটা কথা ছিল যে তোমার হয়তো একটু কনফিউশন আসছে যে 5 নাম্বারে এসে যে ভাই উপরের কোনোটি না, এটা হয়নি কেন? এটাকে আমি যদি বলতাম যে উপরের কোনোটি না, সেক্ষেত্রে কিন্তু আমার বি নাম্বারটাকেও বলা হয় যে বি নাম্বারটাও তাহলে মিথ্যা কথা, কিন্তু বি নাম্বারটা তো সত্য কথা যে আমার নগদ বাট্টা বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয় না। এই কারণে আমি ডি নাম্বারটাকে অ্যান্সার না নিয়ে আমি অ্যান্সার নিয়েছি হচ্ছে বি নাম্বারটা, বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না। ওকে, আর 7 নাম্বারটা হচ্ছে যেহেতু প্রাপ্য হিসাবে তুমি টাকা মওকুফ করেছো, প্রাপ্য হিসাবের টাকা পাওয়ার সময় যদি মওকুফ করা হয় বা প্রদেয় হিসাবকে টাকা দেওয়ার সময় যদি মওকুফ পাওয়া যায়, এগুলো সবই নগদ বাট্টা। কারণ এক কথাই বলেছিলাম, ক্রয় বিক্রয়ের সময় কারবারি বাট্টা, দেনাদার পাওনাদার সেটেলমেন্টের সময় নগদ বাট্টা। দ্যাটস ওয়াই 7 নাম্বারের অ্যান্সার নগদ বাট্টা। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কারো? না ভাইয়া, নেক্সট টপিকে। আচ্ছা, যদি কারো থাকে বলতে পারো। আচ্ছা, যদি না থাকে আমরা দেখবো আজকের ক্লাসের লাস্ট টপিক, অবিরতকালীন মজুদ পদ্ধতি। অবিরতকালীন মজুদ পদ্ধতিটা আমরা একটু একটু ধারণা নিয়ে আসছি হয়তো বা 2 নাম্বার লেকচার থেকে, কারণ 2 নাম্বার লেকচারে বেশ কিছু প্রশ্ন পড়তে গেলে আমাদের অবিরত কনসেপ্টটা একটু দরকার হয়। এটা অ্যাকচুয়ালি মজুদ পণ্য মূল্যায়নের একটা পদ্ধতি, যে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত যেটা ব্যবহার করতাম সেটা হচ্ছে কালীন মজুদ ছিল। ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা যেটা করে এসেছি সেটা ছিল হচ্ছে কালীন মজুদ পদ্ধতি, আর এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি। ইউনিভার্সিটি লেভেলে যাওয়ার পরে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আমরা অবিরত মজুদ পদ্ধতি ব্যবহার করি, কালীন মজুদ পদ্ধতিটা খুব একটা দরকার হয় না বা ব্যবহার করা হয় না। সো অবিরত মজুদ পদ্ধতি কি আমরা জানি, হয়তো আমরা দেখে আসছি 2 নাম্বার লেকচারে, যখন পণ্য ক্রয় করা হয় আমরা এতদিন জাবেদা দিতাম ক্রয় হিসাব ডেবিট, নগদান বা পাওনাদার হিসাব ক্রেডিট। আর মজুদ পণ্য মূল্যায়নের একটা পদ্ধতি অবিরত, যে আমাদেরকে বলে দিয়েছে যখন পণ্য ক্রয় করা হবে আমরা ক্রয় হিসাবকে ডেবিট না করে আমরা বলবো মজুদ পণ্য হিসাব ডেবিট। ক্রয় হিসাবকে ডেবিট না করে আমরা বলবো মজুদ পণ্য হিসাব ডেবিট। এটাই হচ্ছে আমার অবিরত প্রধান কথা। এটা কি 2 নাম্বার লেকচারে তোমরা করেছিলে? অবিরত পদ্ধতিতে যে পণ্য ক্রয় করলে আমরা মজুদ পণ্য হিসাবকে ডেবিট করি, এই কথাটা কি শুধু শুনেছো 2 নাম্বার লেকচারে? জি ভাইয়া, শুনেছি। আচ্ছা, তাহলে তো তোমাদের খুবই ভালো একটু একটু জানা আছে। এখানে দেখো অবিরত পদ্ধতি আর কালীন মজুদ বোঝানোর জন্য 2টা জাবেদা প্রথমে বলা আছে। বাম পাশে একটা জাবেদা দেয়া আছে পণ্য ক্রয়, এবং এর সাথে সংশ্লিষ্ট খরচগুলো দেয়া আছে। সেখানে আমি কি করেছি, ক্রয় হিসাবকে ডেবিট করেছি, সংশ্লিষ্ট খরচগুলোকে আলাদা আলাদা করে ডেবিট করেছি, ফাইনালি একসাথে বলেছি নগদান হিসাব ক্রেডিট। আর যখন এটা যন্ত্রপাতি হিসাব, তখন দেখো যন্ত্রপাতির সাথে সংশ্লিষ্ট প্রত্যক্ষ সব খরচের জন্য আমরা একসাথে বলেছি যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তার মানে এখান থেকে একটা কনসেপ্ট অ্যাকচুয়ালি তোমাকে বোঝাতে চাচ্ছে যে একটা পণ্যকে যদি আমরা সম্পদ ধরি, মানে একটা ইস্যুকে যদি আমরা সম্পদ ধরি, তখন সম্পদের সাথে জড়িত প্রত্যক্ষ খরচের জন্য ওই সম্পদটাকে ডেবিট করা হয়। আর অবিরত মজুদ পদ্ধতি যখন পণ্য ক্রয় করে তখন ক্রয় হিসাবকে ডেবিট না করে মজুদ পণ্য হিসাবকে ডেবিট করে। তো মজুদ পণ্য হিসাবকে যেহেতু ডেবিট করা হয়, তার মানে একটা সম্পদকে ডেবিট করতেছে, মানে ক্রয়কে ওরা খরচ না ধরে একটা সম্পদ ধরে। তো ক্রয়ের সাথে জড়িত প্রত্যক্ষ খরচের জন্য ওরা মজুদ পণ্য হিসাবকে ডেবিট করবে। যাই হোক, এখানে যে জাবেদাগুলো দেয়া আছে, আমি জাবেদাগুলো যদি করে দেই বা বলে দেই তাহলে আমি এই ইস্যুগুলো আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো এখানে ক্রেতার বই এবং বিক্রেতার বই লিখে বেশ কয়েকটা জাবেদা দেয়া আছে, এই পাশে কালীন মজুদ পদ্ধতিতে আর এই পাশে হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি দিয়ে।
কালীন মজুদ মানে হচ্ছে ইন্টারমিডিয়েটে আমরা যেটা করেছি, আমাদের দায়িত্ব হচ্ছে পুরো জাবেদাগুলো তোমাদেরকে লিখিয়ে দেওয়া, কিন্তু কালীন মজুদের জাবেদাগুলো লিখে আমি তোমাদের সময় ধৈর্য কোনোটাই নষ্ট করতে চাচ্ছি না। তোমরা শুধু লিখবা হচ্ছে অবিরত পদ্ধতির জাবেদাগুলো, 1-2 সিরিয়াল দিয়ে অবিরত জাবেদাগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু দ্রুত খাতায় লিখে নাও, একটু কষ্ট করে জাবেদাগুলো লিখে নাও। জাবেদা শেষ হলে তারপরে আমি একটু সামারি করে দিলে আরো ভালো করে বুঝে যাবে। আচ্ছা, 1 তারিখে দেখো আছে, আমি যদি কালীন মজুদের চিন্তা করতাম, 1 তারিখে বলা আছে ধারে পণ্য ক্রয়, আমরা সবাই বলতাম যে ভাই ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, কিন্তু আমরা এখন লিখতেছি খাতায় অবিরত জাবেদা। ফলে 1 তারিখে যদি ধারে পণ্য ক্রয় থাকে 1 লাখ টাকা, আমরা কি বলবো? 1 তারিখে ধারে পণ্য ক্রয় 1 লাখ টাকা, আমরা বলবো হচ্ছে মজুদ পণ্য ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। সবাই খাতার মধ্যে 1 দিয়ে লেখো মজুদ পণ্য ডেবিট, পাওনাদার ক্রেডিট। 1 মিনিট, 1 দিয়ে লেখো মজুদ পণ্য ডেবিট, পাওনাদার ক্রেডিট 1 লাখ টাকা। এক তারিখে অবিরততে আমি লিখতে বলেছি মজুদ পণ্য ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা নিয়ে চিন্তা করি। 2 নাম্বারটাতে দেখেন কি বলা আছে। 2 নাম্বারে আছে ক্রয় বা আন্তঃপরিবহন এত টাকা, মজুরি এত টাকা, আমদানি শুল্ক এত টাকা। যেহেতু অবিরত মজুদ পদ্ধতিতে ক্রয় করে আমি একটা সম্পদ হিসাবকে ডেবিট করেছিলাম, তো এটার সাথে সংশ্লিষ্ট সব খরচের জন্য আমি একসাথেই বলবো মজুদ পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। 2 লিখে খাতার মধ্যে লেখো মজুদ পণ্য ডেবিট, নগদান ক্রেডিট 10,000 টাকা। মজুদ পণ্য ডেবিট, নগদান ক্রেডিট 10,000 টাকা। সবাই একটু দ্রুত লিখে নাও রাফলি আর কি। 2 নাম্বারটা হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, 3 নাম্বারে দেখো আছে ধারে কৃত পণ্য ফেরত প্রদান 10,000 টাকা। আমরা সবসময় জানি ধারে পণ্য কিনলে যে জাবেদা হয়, কৃত পণ্য ফেরত দিলে তার উল্টা জাবেদা হবে। অবিরততে যখন আমরা কিনেছিলাম তখন জাবেদা দিয়েছিলাম মজুদ পণ্য ডেবিট, পাওনাদার ক্রেডিট। তাহলে কৃত পণ্য ফেরত দিলে এখন কি হবে? পাওনাদার হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। 3 তারিখে লেখো পাওনাদার হিসাব ডেবিট আর মজুদ পণ্য হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। আচ্ছা, পাওনাদার ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট 3 নাম্বারটা যদি লেখা হয়ে যায়, 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারে দেখো আছে জানুয়ারি 9 তারিখে অবশিষ্ট পাওনাদারকে অর্থ পরিশোধ করা হয়েছে। দেখো অবশিষ্ট পাওনাদার আছে কত টাকা? আমি ধারে পণ্য কিনেছিলাম 1 লাখ টাকা আর পণ্য ফেরত দিয়ে দিয়েছি আবার আমি হচ্ছে 10,000 টাকা। তাহলে আমাদের রিমেইনিং পাওনাদার আছে 90,000 টাকা। এই কারণে আমি এখন জাবেদা দিব এটা নরমাল। টাকা দিয়ে দিলে কোনো সমস্যা নাই, এটা নরমাল জাবেদাই তুমি দাও। পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 90,000 টাকা। এটা আগের মতোই কালীনের মতো করে 4 নাম্বার জাবেদাটা দিয়ে দাও। পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 90,000 টাকা। পাওনাদার ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 90,000 টাকা। 1 লাখ টাকার পণ্য কিনেছিলাম। আর 4 নাম্বারটা হচ্ছে আগের মতোই। 4 নাম্বারে কালীন এবং অবিরত জাবেদা সেম। পাওনাদারকে তুমি টাকা পরিশোধ করতেছো, তো পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। টাকার অঙ্ক কত হবে? 1 লাখ টাকার পণ্য কিনেছিলাম, 10,000 টাকার পণ্য ফেরত দিয়েছি, তাহলে টাকার অঙ্ক হবে 90,000। ওকে, লেখা হয়েছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এখন সেম ভাবে অবিরত পদ্ধতিতে বিক্রেতার বইয়ের জাবেদাগুলো একটু লিখে নিব। আগে একটু ধৈর্য ধরে লিখে নাও কষ্ট করে, তারপরে আমি সামারিটা বলে একটু সহজ লাগবে। আমি জানি এটা লিখতে একটু কষ্ট হচ্ছে। তারপরেও দেখো
আমার বিক্রেতার বইয়ে 1 তারিখেই বলা আছে জানুয়ারির 1 তারিখে ধারে পণ্য বিক্রয় 1 লাখ টাকা, যার ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 80,000 টাকা। জানুয়ারির 1 তারিখে ধারে পণ্য বিক্রয় 1 লাখ টাকা, যার ক্রয় মূল্য ব্র্যাকেটে বলা আছে বিক্রিত পণ্যের ব্যয় 80,000 টাকা। তুমি মনে রাখবে যদি আমরা জানুয়ারি মাসে বা অবিরত পদ্ধতিতে কোনো পণ্য বিক্রয় করি তাহলে 2টা জাবেদা দিতে হয়। অবিরততে পণ্য বিক্রয় করলে 2টা জাবেদা দিতে হয়। প্রথমে লেখো, তারপর আমি এক্সপ্লেইন করে দিব। প্রথমটা হচ্ছে নরমাল জাবেদা, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 1 লাখ। মানে প্রথমটা নরমালি লেখো, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 1 লাখ টাকা। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 1 লাখ টাকা। আর যেহেতু 2টা জাবেদা হবে, এইটার আন্ডারে তুমি আরেকটা জাবেদা লেখো, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট। এটার আন্ডারে লেখো বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট আর মজুদ পণ্য ক্রেডিট। বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট মানে 1 তারিখ দিয়ে আমি একটা জাবেদা দিয়েছি হচ্ছে দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট 1 লাখ টাকা। সেটার পরে আমি আরেকটা জাবেদা বলেছি বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট আর মজুদ পণ্য ক্রেডিট 80,000 টাকা। দেখো প্রশ্নে আলাদা করে 80,000 টাকা বলা আছে, এই কারণে আমি বললাম বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট 80,000 টাকা। এটা কি লেখা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এখন ইস্যু হয়েছে যে এই জাবেদা 2টা হয়েছে কেন, আমি অল্প করে একটু বলে নিই, তুমি বোঝার চেষ্টা করো। আর সর্বোপরি একটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানকার জাবেদাগুলো খুব ডিপলি তুমি না বুঝতে পারলে কোনো সমস্যা নাই, আমি তারপরে বলে দিচ্ছি। দেখো যখন আমরা অবিরত পদ্ধতিতে এসেছিলাম, আমরা দেখো ক্রয়কে বা ক্রয়ের সাথে জড়িত সবগুলো খরচের জন্য মজুদ পণ্য হিসাবকে ডেবিট করেছি। কিন্তু আমরা জানি যে আমাদের আয় স্বীকৃতি বা মিলকরণ নীতি অনুযায়ী, ব্যয় স্বীকৃতি বা মিলকরণ নীতি অনুযায়ী প্রতিটা আয়ের বিপরীতে একটা খরচকে অ্যাডজাস্ট করতে হয়। তার মানে যখন আমরা কালীন মজুদ পদ্ধতি ব্যবহার করতাম তখন আমাদের বিক্রয়ের বিপরীতে দেখানোর মতো অনেকগুলো খরচ কিন্তু ছিল, লাইক ক্রয় হিসাব, আন্তঃপরিবহন, আমদানি শুল্ক, এরকম অনেকগুলো খরচ ছিল কালীন মজুদে, যেগুলো আমি বিক্রয়ের বিপরীতে দেখাতাম। কিন্তু অবিরত পদ্ধতিতে বিক্রয়ের বিপরীতে দেখানোর মতো কোনো খরচ আমাদের নেই। দ্যাটস ওয়াই আমরা নতুন একটা খরচ ওপেন করি, বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রয় করলে প্রতিষ্ঠান থেকে মজুদ পণ্য চলে যায়, দ্যাটস ওয়াই আমরা বলি মজুদ পণ্য হিসাব ক্রেডিট। ওকে, সংক্ষেপে মনে রাখবো যে অবিরততে বিক্রয় করলে 2টা জাবেদা, প্রথমটা নরমালি হবে দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট, আর পরেরটা হবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট। দ্যাটস ইট। এটা হালকা হালকা করে বুঝে রাখো, পরে বলতেছি আরো একটু। 2 নাম্বারটাতে আসি। 2 নাম্বারে দেখো আছে বিক্রয় পরিবহন বা বহিঃপরিবহন প্রদান 20,000 টাকা। এটা কালীন মজুদের মতোই সেম জাবেদা দাও, বিক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট 20,000। বিক্রয় পরিবহন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। বিক্রয় পরিবহন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। বিক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট 20,000। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে যে ভাইয়া ক্রয় পরিবহনের সময় বলেছিলেন মজুদ পণ্য হিসাব ডেবিট, কিন্তু বিক্রয় পরিবহনের সময় মজুদ পণ্যকে ডেবিট বললেন না কেন? দেখো যখন আমি পণ্যগুলো কিনে এনেছিলাম তখন মজুদ পণ্য কিন্তু আমার কাছে ছিল, যেহেতু মজুদ পণ্য আমার কাছে ছিল তো চাইলেই আমি মজুদ পণ্যকে ডেবিট করেছি বা মজুদ পণ্যকে ক্রেডিট করতে পারতাম। কিন্তু যখন আমি বিক্রয় করি মজুদ পণ্য প্রতিষ্ঠান থেকে চলে যায়, তার মানে আমার প্রতিষ্ঠানে কিন্তু আর মজুদ পণ্য নাই। তো এরপরে যদি বিক্রয় পরিবহন থাকে, আমি মজুদ পণ্যকে ডেবিট করা মানে কি? আমার প্রতিষ্ঠানে মজুদ পণ্যের মূল্য বাড়িয়ে দেখানো। বিক্রয়ের মাধ্যমে মজুদ পণ্যই তো প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছে, তাহলে বিক্রয় পরিবহনের জন্য আমি আর এখন মজুদ পণ্যকে ডেবিট করতে পারি না। তো আমরা নরমাল জাবেদাই দেই বাধ্য হয়ে, বিক্রয় পরিবহন ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপর 3 নাম্বারটা নিয়ে চিন্তা করি। 3 নাম্বারটাতে আছে 25,000 টাকার বিক্রিত পণ্য ফেরত আসলো। 25,000 টাকার বিক্রিত পণ্য ফেরত আসলেও আমরা একটু কষ্ট করে 2টা জাবেদা দিব। প্রথমে লেখো উপরে বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট। বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট 25,000 টাকা।
বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট 25,000 টাকা। বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট 25,000। আর এটার আন্ডারে আরেকটা জাবেদা লিখবো, সেটা হচ্ছে তোমার বিক্রয়ের সময় আমরা যে একটা এক্সট্রা জাবেদা লিখেছিলাম, এই এক্সট্রা জাবেদার উল্টা অংশ। লাইক এখন লিখবো এটার আন্ডারে মজুদ পণ্য ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। কারণ বিক্রিত পণ্য ফেরত এসেছে, তার মানে প্রতিষ্ঠানে মজুদ পণ্য আবার একটু বেড়েছে, তো মজুদ পণ্য ডেবিট আর ব্যয়টা একটু কমাবো, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। মজুদ পণ্য ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। আচ্ছা, এই স্টেজে এসে কেউ একটু লিভ নিও না কিন্তু, কারণ এরপরে আমি তোমাকে একটু যখন সামারি করে দিব, আই বিলিভ 100% মানুষ এখানকার প্রশ্নগুলো পারবে। সো এখন একটু কষ্ট দেখে যদি কেউ লিভ নাও, তাহলে কিন্তু আসল জিনিসটি মিস করবে। যাই হোক, 25,000 টাকার বিক্রিত পণ্য ফেরত আসলো, এটার জন্য আমি দুইটা জাবেদা বলেছি। প্রথমটা বলেছি বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট 25,000। এটার আন্ডারে আমি আরেকটা জাবেদা লিখতে বলেছিলাম মজুদ পণ্য ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট 20,000 টাকা। 20,000 টাকা মজুদ পণ্য ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট 20,000 টাকা। এটা ভুল করে বলতেছি না, ঠিকই আছে, 20,000 টাকাই হবে। 20,000 টাকা কেন হয় বা কিভাবে হয় এটা তোমার একান্তই লাগবে না, তারপরে আমি যেহেতু বলেছি আমার দায়িত্ব হচ্ছে একবার বলে দেওয়া। দেখো, যখন এই যে বিক্রয়ের বাজার মূল্য ছিল হচ্ছে 1 লাখ টাকা, তখন বিক্রিত পণ্যের ব্যয়ের ছিল 80,000 টাকা। বিক্রয় যখন 1 লাখ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 80,000 টাকা। তার মানে বিক্রয়ের কত পার্সেন্ট এটা? 80,000 টাকা 1 লাখ টাকার 80%। এইভাবে করে আমি বের করেছি 25,000 টাকার 80%-এ 20,000 টাকা। সো দ্বিতীয় জাবেদাতে আমি টাকার অঙ্ক লিখেছিলাম 20,000, কিন্তু এটা তোমার একদমই বোঝার দরকার নাই। আচ্ছা, তারপরে 4 নাম্বারটা দেখো আছে অবশিষ্ট দেনাদারের থেকে জানুয়ারির 31 তারিখে সম্পূর্ণ টাকা আদায় হলো। অবশিষ্ট দেনাদারের থেকে জানুয়ারির 31 তারিখে সম্পূর্ণ টাকা আদায় হয়েছে। এখানে তুমি নরমাল জাবেদা দাও, দেনাদারের কাছ থেকে টাকা পেলে কি হয়? নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। দেখো, নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট 75,000 টাকা। নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট 75,000 টাকা। নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট 75,000 টাকা। নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট 75,000 টাকা। জাবেদা লিখা হয়েছে সবার? লাস্টে জাবেদা বলেছি নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট 75,000 টাকা। সবার কি লিখা হয়েছে? টাকা এত কেন হইলো? টাকা দেখো ভাইয়া, 1 লাখ টাকা ছিল, তারপর 25,000 টাকা ফেরত আসছে, বাকি আছে 75,000। আচ্ছা, আমরা কমেন্ট করেছি, কেউ একজন দেখি কি কমেন্ট করেছি আমরা। আচ্ছা জি ভাইয়া, লিখা হয়েছে। আচ্ছা, টাকা 75,000 হয়েছে যে বললাম, কি ছিল? এটার আগে হচ্ছে দুইটা জাবেদা লিখেছিলাম 25,000 টাকার বিক্রিত পণ্য ফেরত আসলে। একটা হচ্ছে তোমার বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট 25,000 টাকা, আর তার আন্ডারে লিখেছিলাম মজুদ পণ্য ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট 20,000 টাকা। যাই হোক, তো এই জাবেদাগুলো লিখলাম কষ্ট করে, ধৈর্য ধরে, কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে জাবেদাগুলো আমাদের সরাসরি পরীক্ষাতে আসবে না। এই কারণে আমি সবসময় তোমাকে বলতেছিলাম যে একটু কষ্ট লাগলেও ধৈর্য ধরে একটু লেখো, কারণ এই জাবেদা বুঝতে না পারা মানে তোমার জীবন শেষ, এরকম না। এই জাবেদা একদম না বুঝতে পারলেও সমস্যা নাই, কিন্তু জাবেদা থেকে আমাদের পরীক্ষার কিছু প্রশ্ন আসে যেগুলো এখন আমি ভালো করে বোঝাতে পারবো, দ্যাটস ওয়াই লিখে দিলাম। এখন আমি যে অবিরত জাবেদা লিখে নতুন কয়েকটা হিসাব পেলাম, যেমন ধরো অবিরত মজুদ পদ্ধতিতে ব্র্যাকেটে বিক্রিত পণ্যের ব্যয় 80,000 টাকা দেওয়া আছে। যদি দেওয়া না থাকতো তাহলে পরের জাবেদা 1 লাখ টাকা করতো, মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট আর মজুদ পণ্যের ব্যয় ক্রেডিটে কি 1 লাখ টাকা? আচ্ছা, গট ইট, দাঁড়ান। তো এখানে 100% দেয়াই থাকবে, এটা না দেয়া থাকলে অবিরততে জাবেদায় লেখা যায় না, এটা 100% দেয়া থাকবেই, এরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে ইস্যুটা আমি তোমাকে যেখানে রেখেছিলাম, যে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন বইতে কোন হিসাব পাওয়া যায়। যেমন ধরো, আমি যখন অবিরত পদ্ধতি জাবেদা লিখেছি, আমি বলেছিলাম যে ক্রয় যখন করা হয় তখন আমরা মজুদ পণ্য নামক একটা সম্পদ হিসাবকে ডেবিট করি। তার মানে মজুদ পণ্য নামক একটা সম্পদ হিসাবকে যদি ডেবিট করি, তার মানে মজুদ পণ্যকে আমরা একটা সম্পদ বলতেছি।
মজুদ পণ্যকে সম্পদ বলা হচ্ছে, তার মানে এটা কি প্রারম্ভিক মজুদ নাকি সমাপনী মজুদ? আমরা সবাই বুঝতে পারি যেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের মতো হবে। তো পরীক্ষাতে প্রশ্ন আসে এরকম, দেখো সমাপনী মজুদ পণ্য বা বিকৃত পণ্যের ব্যয় এইগুলো কি কালীন পদ্ধতির জাবেদার মধ্যে পাওয়া যেত? কালীন পদ্ধতি জাবেদার মধ্যে কিন্তু আমরা কখনোই সমাপনী মজুদ পণ্য, বিকৃত পণ্যের ব্যয় এ জাতীয় হিসাবগুলো পেতাম না। কিন্তু এখন আমরা এই জাবেদাগুলো লিখার মাধ্যমে অ্যাটলিস্ট মানে মুখস্থ মতো হয়ে গিয়েছে যে আমরা জাবেদার মধ্যে এখন বিকৃত পণ্যের ব্যয়, মজুদ পণ্য এই জাতীয় হিসাবগুলো পাচ্ছি। তো আমি মনে রাখবো সমাপনী মজুদ পণ্য, বিকৃত পণ্যের ব্যয় এইগুলো পাওয়া যায় হচ্ছে অবিরতর হিসাব বইতে। আর কালীন মজুদের কি পাওয়া যায়? দেখো প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, প্রত্যক্ষ যে কোনো খরচ লাইক আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, মজুরি, এইগুলো পাওয়া যায় হচ্ছে কালীন মজুদের বইতে। আর কিছু হিসাব আছে যেগুলো উভয় বইতে পাওয়া যায়, আমরা দেখেছি দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, নগদান হিসাব, বিক্রয় হিসাব, এগুলো পাওয়া যায় উভয় বইতে। তাহলে সামারিটা খেয়াল করেন, আপনি যদি জাবেদা একদম বুঝতে না পারেন কোনো সমস্যা নাই, আমি এখন যে কথাটা বলি এটা মনে রাখবেন। ক্রয়, প্রারম্ভিক মজুদ বা যে কোনো প্রত্যক্ষ খরচ এইগুলো পাওয়া যায় হচ্ছে কালীনের বইয়ে। ক্রয়, প্রারম্ভিক মজুদ বা যে কোনো প্রত্যক্ষ খরচ এগুলো পাওয়া যায় কালীন মজুদের বইতে। আর বিকৃত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ পণ্য এইগুলো পাওয়া যায় অবিরত মজুদের বইতে। আর দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, নগদান হিসাব এগুলো পাওয়া যায় উভয় বইতে। এই তিনটা কথা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জাবেদাগুলো না। আচ্ছা, এখন কথা হচ্ছে যেগুলো বললাম এটাই সামারি আকারে দেয়া আছে, এবং এর সাথে আরো কি কি হতে পারে দুনিয়া সবকিছু এখানে দেয়া আছে, কিন্তু পরীক্ষার জন্য আমি যে তিনটা বলছি ওই তিনটাই বেশি গুরুত্বপূর্ণ। দেখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু একটা প্রশ্ন সলভ করতে পারি কিনা। দেখো তো 1 নাম্বার প্রশ্নটার উত্তর কি হবে? অবিরত পদ্ধতিতে একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়া মিলে কোন হিসাবে যে থাকবে না? যারা অবিরত পদ্ধতি মেইনটেইন করে তাদের বইতে কোন হিসাবটা পাওয়া যায় না? এক নাম্বার প্রশ্নটা আমি দেখতে বলেছি, সবাই একটু 1 নাম্বার প্রশ্নটা দেখেন। অবিরত পদ্ধতিতে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়া মিলে কোন হিসাবটি পাওয়া যায় না? ভেরি গুড, আমরা যারা অ্যান্সার করেছি আমাদের অ্যান্সারটা হয়েছে। অ্যান্সার হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। কারণ আমরা জানি অবিরততে যে মজুদ পণ্যটা পাওয়া যায় সেটাকে আমরা তো বলি একটা সম্পদ হিসাব, তার মানে সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য, বিকৃত পণ্যের ব্যয় এগুলো হচ্ছে অবিরত বইতে পাওয়া যায়। আর প্রারম্ভিক মজুদ পণ্য পাওয়া যায় হচ্ছে কালীন মজুদের বইয়ে। আচ্ছা, তারপর 2 নাম্বারটা কি হবে? কালান্তিক মানে হচ্ছে কালীন। বিক্রয় রেয়াত মানে হচ্ছে বিক্রয় বাট্টা, সেলস ডিসকাউন্ট। কালান্তিক মজুদ মানে হচ্ছে কালীন মজুদ। দেখো কালীন মজুদ পদ্ধতির রেওয়া মিলে কোন হিসাবটি পাওয়া যাবে না? কালীন মজুদে পাওয়া যায় না কোনটা? বিকৃত পণ্যের ব্যয়। হ্যাঁ, দেখেন কালীন মজুদে পাওয়া যায় না হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয় আমরা যতদিন ইন্টারমিডিয়েটে জাবেদা করেছি, কোন জাবেদার মধ্যে কি আমরা বিকৃত পণ্যের ব্যয় আনতাম? আমরা কিন্তু জাবেদার মধ্যে কখনোই বিকৃত পণ্যের ব্যয় আনতাম না। তার মানে আমরা বুঝতে পারি যে এগুলো আমাদের কালীন মজুদের বইতে পাওয়া যায় না। আচ্ছা, 3 নাম্বারটা কি হবে দেখেন। তিন নাম্বারটা কি হবে? সামারিটা বলবো, সমস্যা নাই। 3 নাম্বারটা আরেকবার বলি আমরা আগে চেষ্টা করে। 3 নাম্বারটা কি হয়? যে অবিরাম মজুদ মানে হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি। অবিরত মজুদ পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানিকে নিচের কোন হিসাব থাকে? অবিরত পদ্ধতিতে বিক্রয়কারীতে কোন হিসাবটি থাকবে? বিকৃত পণ্যের ব্যয়। ওকে, ভেরি গুড। দেখেন আমাদের এই প্রশ্ন তিনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর একটু স্ক্রল করলে আমরা দেখি হচ্ছে লেকচার 4 চলে আসে।
তার মানে আমাদের লেকচার 3 মোটামুটি পড়া শেষ, এবং আই গেস আমাদের সবার মোটামুটি প্রায় মুখস্থ হয়ে গিয়েছে পুরো 3 নাম্বার লেকচারটা। আমি যদি বুঝিনি ভালো করে। হ্যাঁ, 3টা পয়েন্টের ইস্যু আসছিল আমাদের প্রথমেই, যে ভাইয়া 3টা পয়েন্ট আরেকবার বলেন। এই 3টা পয়েন্টের জন্য মনে রাখবো আমরা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য। আমরা জাবেদা করেই দেখিয়েছি যে সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় এই দুইটা হিসাব কোন বইতে পাওয়া যায়, কালীন মজুত নাকি অবিরত মজুত। বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য এই দুইটা পাওয়া যায় অবিরত মজুত পদ্ধতিতে। আর প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় বা এর সাথে সংশ্লিষ্ট সকল প্রত্যক্ষ খরচ সেগুলো পাওয়া যায় হচ্ছে কালীন মজুদের বইতে। আর কিছু হিসাব আছে যেমন নগদান হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, এগুলো পাওয়া যায় উভয় বইতে। এই কথাটুকুই হচ্ছে সামারি। আর 3 নাম্বারটা দেখেন, এই সামারির মধ্যেই পড়ে যায় যে অবিরত মজুত পদ্ধতিতে বিক্রয়কারী প্রতিষ্ঠানে কোন হিসাবটি থাকে। তুমি যখন অবিরত পদ্ধতি ব্যবহার করেছো তখন তুমি একটা হিসাবে লিখছিলে না বিক্রিত পণ্যের ব্যয়, তার মানে